ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। আর এবারেও নজর কাড়া রেজাল্ট আমাদের। তোমরা প্রমাণ করে দিয়েছো যে অনলাইনেও পড়াশোনা হয়, অনলাইনেও পড়াশোনা করে ফুল মার্কস পাওয়া যায়। কারণ প্রচুর স্টুডেন্টস এবার কিন্তু 40-এ 40, 40-এ 39, 40-এ 38 এত ভালো মার্কস পেয়ে কোয়ালিফাই করেছো। তার প্রমাণ কিন্তু তোমরাই, কারণ প্রচুর রেজাল্ট তোমরা আমাদেরকে জানিয়েছো, আমি শেয়ার করেছি তোমাদেরকে মোটিভেট করার জন্য। তবে বস, খেলা কিন্তু এখনও শেষ হয়নি, খেলা এখনও বাকি আছে। সবে ধরে নাও এটা একটা টেস্ট সিরিজ ছিল, এবার কিন্তু আমাদের ফাইনাল। মনে রাখবে, একজন দক্ষ ক্রিকেটার সে কিন্তু শুধু টেস্টেই ভালো খেলে না, ফাইনালের জন্য কিন্তু ভালো মতো প্রিপারেশন নেয়, যাতে ফাইনালেও কিন্তু ম্যাচটা জিতে আসতে পারে, কি তাই তো? ট্রফিটা কাঁধে নিয়ে বাড়ি ফিরতে পারে। তো আমরাও কিন্তু এক একজন খেলোয়াড়, আমরাও কিন্তু ট্রফি কাঁধে নিয়ে বাড়ি ফিরবো, কি পারবো তো? কারণ আমাদের হাতে কিন্তু আর মাত্র 3 মাস, আর এই 3 মাস পরেই আমাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। বোর্ড কিন্তু একদম সময় দেয়নি। এই সময়টাতে যদি কেউ ফাঁকি মেরেছ, কেউ গাফিলতি দিয়েছ, তাহলে কিন্তু জীবনের ফুল স্টপ পড়ে যাবে ভাই। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব যত তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করে রিভিশন দেওয়া যায়। আর আমি জানি তোমরা পারবে। থার্ড সেমিস্টারে যদি প্রথম নিউ সেমিস্টার সিস্টেমে নিউ সিলেবাসে পরীক্ষা দিয়ে এত ভালো মার্কস পেতে পারো, তাহলে চতুর্থ সেমিস্টারে ভয় কিসের? ফোর্থ সেমিস্টারেও কিন্তু আমরা পারবো। শুধু 3টে জিনিস আমি এর আগের ক্লাসেও বলেছি, সেটা হচ্ছে পেশেন্স, কনফিডেন্স আর ট্রাস্ট। এই 3টে জিনিস যদি তোমার মধ্যে থাকে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি অবশ্যই পারবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকে আমাদের নিউ ক্লাস। তো নিউ ক্লাসে আমরা কি আলোচনা করব? অলরেডি থাম্বনেল দেখে তো বুঝেই গেছো নিশ্চয়ই, কি তাই তো? আজকে আমরা আলোচনা করব এডুকেশন সেমিস্টার 4 এর ইউনিট 1। ইউনিট 1 এর নাম কি? শিখন এবং শিখন কৌশল, অর্থাৎ গ্রুপ সি এর ইউনিট 1 শিখন এবং শিখন কৌশল থেকে সেকেন্ড চ্যাপ্টার। কারণ এই মাত্রই, মানে এই জাস্ট গতকালকেই আমরা প্রথম চ্যাপ্টার শেষ করেছি। প্রথম চ্যাপ্টারের কিন্তু প্রচুর ক্লাস দিয়েছি তোমাদের জন্য, ফ্রি ক্লাস, পেড ব্যাচের ক্লাস, সবগুলো ক্লাস হয়েছে। শুধু তাই নয়, তোমাদের জন্য নোটস রেডি করেছে, একদম হাই কোয়ালিটি নোটস। কারণ এবার কিন্তু আমাদের ব্রড লেখার বিষয়, আর ব্রড লেখার জন্য একটা বা দুটো বই পড়ে লিখলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। কারণ যিনি খাতা দেখবেন, তুমি যদি একটা বইয়ের কোনো লাইন তুলে লিখে চলে আসো, উনি কিন্তু ভালো মতোই জানেন যে এই লাইনগুলো কোন বই থেকে তুমি লিখেছো। সুতরাং কোয়ালিটিপূর্ণ নোটস বানাতে গেলে কিন্তু তোমাকে একাধিক বইপত্র পড়তে হবে। কিন্তু স্যার আমার কাছে তো একাধিক বই নেই, কিন্তু স্যার হাতে তো সময় নেই একাধিক বই পড়ার। টেনশন কিসের? আমি আছি তো। আমি তো নিজে একাধিক বই পড়ে তোমাদের জন্য একটা নতুন নোটস রেডি করে দিচ্ছি, একদম হাই কোয়ালিটি নোটস। যারা পাচ্ছ নোটসগুলো, পেড ব্যাচে যারা রয়েছে, গ্রুপে নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এবং যথেষ্ট সহজ সরল সাবলীন ভাষায়। তো দেরি কিসের? যারা এখনও গ্রুপে যুক্ত হওনি, তারা ঝটপট যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করো 7063619127 নম্বরে। নাম্বারটা দেখো স্ক্রিনের নিচেও লেখা রয়েছে, 7063619127। নো ফোন কল, কেউ কিন্তু ফোন কল করবে না, কারণ ফোন কল করলে কিন্তু তুমি রেসপন্স পাবে না বা যথার্থ রিপ্লাই কিন্তু পাবে না। হোয়াটসঅ্যাপ করে তুমি জেনে নাও যে গ্রুপে অ্যাড হওয়ার জন্য কি করতে হবে। তবে স্যার মূল্য লাগবে? হ্যাঁ অবশ্যই, ফ্রিতে তো কিছু হয় না, আর ফ্রি জিনিসের কোনো ভ্যালু থাকে না, তাই না? সবাই জানি আমরা। তাই তোমাদের ক্লাসের জন্য পারিশ্রমিক হিসাবে সামান্য একটা মূল্য নির্ধারণ করা রয়েছে, যেটা আমি বলতে পারি তোমার বাড়ির পাশে যে রেস্টুরেন্টের একদিনের একজনের খাওয়ার বিল, তার থেকেও অনেক কম। তোমরা সমস্ত ডিটেলস জেনে নাও, কী কী সাবজেক্ট পাবে, লেখাও রয়েছে, কখন ক্লাস হয়, কারা ক্লাস নিচ্ছেন, সমস্ত ডিটেলস। প্রত্যেকটা টিচারের ফ্রি ক্লাস রয়েছে। তোমরা তোমাদের সুবিধা মতো গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। যার যে সাবজেক্ট প্রয়োজন ঝটপট অ্যাড হয়ে যাও, কেন দেরি করো না। আমাদের ক্লাস কিন্তু র্যান্ডামলি চলছে। গত ক্লাসে তোমাদের পরীক্ষা নিয়েছি, ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। ফার্স্ট চ্যাপ্টারের উপর তোমাদের 20 মার্কসের পরীক্ষা নেওয়া হয়েছে, কি তাই তো? খাতা খুব শীঘ্রই তোমাদেরকে দেখে দিয়েও দেওয়া হচ্ছে, একে একে সবাই খাতাগুলো পেয়ে যাবে। তো আজকে শুরু করব আমরা সেকেন্ড চ্যাপ্টার। তো সেকেন্ড চ্যাপ্টারের নাম কি? সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে, দেখতেই পাচ্ছ, শিখন কৌশল, লার্নিং মেকানিজম। ইংরেজিতে বললে লার্নিং মেকানিজম, অর্থাৎ আমাদের সেকেন্ড চ্যাপ্টার শিখন কৌশল। তো প্রথম অধ্যায় যেভাবে আমরা শুরু করেছিলাম, বা আমি যেভাবে শুরু করি, আমার তো একটা ফরম্যাট রয়েছে ক্লাস নেওয়ার, তো আমি যেভাবে শুরু করি ঠিক সেইভাবেই কিন্তু আমরা সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট করব। তো সেকেন্ড চ্যাপ্টার আজকের ক্লাসে আমি তোমাদের
টোটাল ফুল চ্যাপ্টার কনসেপ্টটা দেব। কারণ চ্যাপ্টার কনসেপ্ট যদি তোমার মধ্যে থাকে বা তুমি যদি ভালো মতো বুঝে নাও যে এই চ্যাপ্টারে কি কি পড়তে হবে, কোন জায়গাগুলো থেকে 2 মার্কসের এসএকিউ আসতে পারে, এই যে 2 মার্কসের একটা প্রশ্ন থাকবে আমাদের এই ইউনিট থেকে, তাহলে কোন জায়গা থেকে 2 মার্কসের এসএকিউ আসতে পারে বা কোন জায়গা থেকে 10 মার্কসের প্রশ্ন আসতে পারে, 10 মার্কসের প্রশ্নটা কিভাবে আসতে পারে, ডাইরেক্ট 10 থাকবে না ভাঙা প্রশ্ন হিসাবে থাকবে 2 + 8, 3 + 7, 6 + 4 কিভাবে থাকবে, কোন জায়গাগুলো এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, গতবার যেটা এসেছিল সেটা কি এবছর রিপিট হতে পারে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের ক্লাসে তোমাদেরকে দেব। সুতরাং কেউ ভুলেও একটা কথা কিন্তু স্কিপ করবে না, ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আশা করছি এই একটা ক্লাসেই, একটা ওয়ান শট যে ক্লাসটা আজকে দিচ্ছি চ্যাপ্টার কনসেপ্টের, এই একটা ক্লাসেই তোমার কাছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, চ্যাপ্টারের কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, বা চ্যাপ্টারে কি কি নিউ অ্যাড হয়েছে, কি কি ওল্ড ছিল, ওল্ড কতটা এবারের জন্য গুরুত্বপূর্ণ বা নিউ কতটা গুরুত্বপূর্ণ, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ঝটপট, আর এ কি লাইক এখনো করোনি কেন, ঝটপট ঝটপট লাইক করো, লাইক করো, জলদি লাইক করো। আরে তোমরা আমার চার্জার, তুমি যতক্ষণ না লাইক করছো আমি চার্জ হবো না তো। আর যারা নিউ রয়েছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ইমিডিয়েট, এখনই জলদি ঝটপট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও। কারণ তোমাদের জন্য যখনই নিত্য নতুন ক্লাস আসবে সবার প্রথমে যত ক্লাসটি দেখার সুযোগ তুমি পাও, কি তাই তো? তো চলো শুরু করছি আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের নাম তোমরা দেখতেই পাচ্ছ, শিখন কৌশল। তাহলে শিখন কৌশল, দেখো নামের মধ্যে উত্তর আছে। আমরা প্রথম চ্যাপ্টারটা কি পড়লাম? প্রথম চ্যাপ্টারটার নাম ছিল শিখন, সেকেন্ড চ্যাপ্টারটার নাম কি? শিখন কৌশল। তার মানে তুমি বা আমি বা একটা ব্যক্তি বা একটা প্রাণী যা কিছু শেখে সেটাই তো শিখন, যা কিছু শেখে। তাহলে এই শেখনটা বা এই শেখাটা নির্দিষ্ট একটা কোনো পদ্ধতি বা কৌশলের দ্বারাই তো শেখে। তুমি বা আমি যে শিখছি এই শেখাটা কি কোনো পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে নিশ্চয়ই শিখছি, বা কোনো একটা স্ট্র্যাটেজি রয়েছে বা কোনো একটা কৌশল রয়েছে যে কৌশলের মাধ্যমে আমরা শিখছি। এই যে একটা প্রাণী বা একটা ব্যক্তি যে পদ্ধতি বা কৌশলের দ্বারা শেখে তাকেই আমরা বলছি শিখন কৌশল, নামেই উত্তর আছে। শিখন কৌশল চ্যাপ্টারটার নামই তো শিখন কৌশল। তাহলে শিখন কৌশলটা কি? দেখো আমি এখানেও লিখে দিয়েছি, যে কৌশল বা পদ্ধতির দ্বারা শিখন সম্পন্ন হয়। অর্থাৎ একটা প্রাণী বা একজন ব্যক্তি যখন কোনো পদ্ধতি বা কৌশলের দ্বারা তার শিখন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, তার শেখা হচ্ছে, তাকেই আমরা বলছি শিখন কৌশল। মনে থাকবে, কারণ শিখনের সংজ্ঞা কিন্তু এর আগেও আমরা পড়েছিলাম। কি পড়েছিলাম? যে যা কিছুর মধ্য দিয়ে প্রাণীর স্থায়ী আচরণের পরিবর্তন হয়, তাই তো, সেটাই তো শিখন। তো এখানে স্থায়ী আচরণের পরিবর্তন বা তুমি যা কিছু শিখছো বা তোমার মধ্যে যে শিখন প্রক্রিয়াটা ঘটছে এটা নিশ্চয়ই নির্দিষ্ট একটা পদ্ধতি বা কৌশলের মধ্য দিয়ে ঘটছে। তাহলে যে পদ্ধতি বা কৌশলের দ্বারা তোমার শিখন প্রক্রিয়াটা ঘটছে বা তোমার শিখনটা সম্পন্ন হচ্ছে, সেই পদ্ধতি বা কৌশলটাকেই বলা হচ্ছে শিখন কৌশল। মনে থাকবে শিখন কৌশলটা কি? এটা কোনো প্রশ্ন তোমাদের এরকম প্রশ্ন পরীক্ষাতে আসবে না, জাস্ট চ্যাপ্টারটার নামটারই আমি একটা অর্থ বললাম। শিখন কৌশল যেহেতু আমাদের চ্যাপ্টারটার নাম, সেকেন্ড চ্যাপ্টারের নাম শিখন কৌশল, বা আমাদের ইউনিটটার নামের মধ্যেও কিন্তু আছে, দেখো ইউনিট 1 শিখন ও শিখন কৌশল। তাহলে যেহেতু ইউনিটের মধ্যেও শিখন কৌশল আছে, তাই আমি শিখন কৌশলটা কি সেটা একটু এক লাইনে ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। মানে যেহেতু আমাদের ওয়ান শট, এখানে তো ডিটেলস ভেঙে ভেঙে বলবো না, ওগুলো পরবর্তী ক্লাসগুলোতে আসবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি তোমাদের ক্লাস দেবো, রেকর্ডেড ক্লাস দেবো, ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবো, সব দেবো। যেমন তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস পাচ্ছ গুগল মিটে বা ইউটিউব লাইভের মাধ্যমে, আনলিস্টেড অবস্থায় পাচ্ছ যদিও, তো সেই ক্লাসগুলো আমি তোমাদেরকে যেমন দিই ঠিক সেইভাবেই পাবে। আজকের ক্লাসে কিন্তু আমি একটা ওভারঅল একটা সামগ্রিক চ্যাপ্টারটার কনসেপ্ট দিয়ে দেবো। মনে থাকবে, সামগ্রিক একটা কনসেপ্ট দিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে শিখন কৌশল কি বুঝতে পেরেছি আমরা। শিখন কৌশলটা কি? এক কথায় মনে রাখবে, যে কৌশল বা পদ্ধতির দ্বারা প্রাণীর শিখন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সেই কৌশল বা পদ্ধতিটাকেই বলা হচ্ছে শিখন কৌশল। তো মজার বিষয় একটু যদি তোমরা ভালো করে মনে রাখো, আমাদের পুরনো সিলেবাসে 4টে শিখন কৌশল পড়তে হতো, অর্থাৎ 2 ধরনের শিখন কৌশল পড়তে হতো। একটা ধরনের মধ্যে 2টো টাইপ থাকতো,
আরেকটা ধরনের মধ্যে আরও দুটো টাইপ থাকতো, মানে টোটাল 4 ধরনের শিখন কৌশল পড়তে হতো। যদি আমি তোমাদেরকে বলি, এই যে আমি এখানে দেখতেই পাচ্ছ লিখে রেখেছি অনুবর্তনমূলক শিখন কৌশল, এটা আমাদের পুরনো সিলেবাসের টপিক। এবং এই অনুবর্তনমূলক শিখন কৌশলের মধ্যে 2 ধরনের শিখন কৌশল রয়েছে। কি কি? একটা হচ্ছে প্রাচীন অনুবর্তনমূলক শিখন কৌশল, আর একটা হচ্ছে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনমূলক শিখন কৌশল। তার মানে দেখো, অনুবর্তনমূলক শিখন কৌশলকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা প্রাচীন আর একটা সক্রিয় বা অপারেন্ট। তো অপারেন্ট, সক্রিয়র অপর নাম যেমন অপারেন্ট, ঠিক প্রাচীনেরও একটা অপর নাম আছে ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল তো আমাদের দরকারও নেই খুব একটা অত ডিটেলস জানার, জাস্ট আমি নামগুলো একটু তোমাদেরকে পরিচয় করানোর জন্য বলছি, যাতে তোমরা বাড়িতেও একটু টেক্সট বইটা খুলে দেখতে পারো। তাহলে দেখো, আমাদের এটা কিন্তু ওল্ড সিলেবাসেই ছিল, এইটুকু অংশ ওল্ড সিলেবাসেও ছিল এবং আমাদের নিউ সিলেবাসেও কিন্তু ইনক্লুড রয়েছে। ওল্ড সিলেবাসে আমাদের টোটাল 4 রকমের শিখন কৌশল পড়তে হতো, কিন্তু নিউ সিলেবাসে আমাদের ডাবল হয়ে গেছে, 8 রকমের শিখন কৌশল পড়তে হচ্ছে। 8 রকম, বুঝতে পারছো? যেটা 4 রকমের এতদিন পড়ে এসছি, এবার থেকে এই সেমিস্টার থেকে তোমরা প্রথম ব্যাচ, যেখানে কিন্তু তোমাদের 8 রকমের শিখন কৌশল পড়তে হবে। তো 8 রকম কি কি শিখন কৌশল, কার শিখন কৌশল, তার মূল বক্তব্য কি, সব আলোচনা হবে আজকে, ছোট ছোট করে বলেও দেবো আমি সব। তাহলে অনুবর্তনমূলক শিখন কৌশল, যেটা আমাদের পুরনো সিলেবাসের টপিক, এবং এই অনুবর্তন শিখন কৌশল আমাদের 2টো ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব আর একটা হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। দেন আমাদের আরেকটা পার্ট যেটা পুরনো সিলেবাসে ছিল, সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন কৌশল। সমস্যা সমাধানমূলক শিখন কৌশল, এই সমস্যা সমাধানমূলক শিখন কৌশলেরও 2টো ভাগ রয়েছে। 2 ধরনের শিখন কৌশল এর মধ্যে ইনক্লুড। কি কি? একটা হচ্ছে প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল, এবং আরেকটা রয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল বা গেস্টাল্ট তত্ত্ব। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল বা গেস্টাল্ট তত্ত্ব, এই যে 4টে শিখন কৌশলের নাম বললাম, একটা বললাম প্রাচীন অনুবর্তন তত্ত্ব, একটা বললাম সক্রিয় অনুবর্তন তত্ত্ব, একটা বললাম প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব, আর একটা বললাম অন্তর্দৃষ্টিমূলক বা গেস্টাল্ট তত্ত্ব। এই যে অন্তর্দৃষ্টিমূলক বা শিখন তত্ত্ব বা গেস্টাল্ট তত্ত্ব, এই 4টে পার্ট আমাদের ওল্ড সিলেবাসেই ছিল। মনে রাখবে, এই 4টে পার্ট আমাদের ওল্ড সিলেবাসে ছিল। এবং আবারও বলে দিই, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা আমি একটু পরে বলছি, আগে ভালো করে বুঝে নাও কি কি রয়েছে। তাহলে এই 4টে পার্ট আমাদেরকে পড়তে হবে। কি কি পড়তে হবে আমি আসছি, আগে পরিচয়টা দিয়ে দিই কি কি পড়তে হবে। দেন রয়েছে আমাদের নিউ, একদম টোটাল 4টে পার্ট আরও নিউ অ্যাড হয়েছে, আরও 4 রকমের শিখন তত্ত্ব, লার্নিং থিওরি নিউ অ্যাড হয়েছে আমাদের 4র্থ সেমিস্টারের সিলেবাসে। সেটা কি কি? একটা হচ্ছে উদ্ভাবনীমূলক শিখন তত্ত্ব, এটাও কিন্তু আমাদের নিউ অ্যাড হয়েছে, অর্থাৎ এখান থেকে সম্পূর্ণটা আমাদের নিউ অ্যাড হয়েছে। এই যে এইখান থেকে পুরোটা একদম উদ্ভাবনীমূলক শিখন তত্ত্ব, এটা যেমন আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে। একই রকমভাবে অর্থপূর্ণ ভাষাভিত্তিক শিখন তত্ত্ব, কোনো কোনো বইয়ে দেখবে লেখা আছে অর্থপূর্ণ বাচনিক শিখন তত্ত্ব, বাচনিক ভাষাভিত্তিক একই, ইংরেজিতে যাকে দেখবে লেখা আছে ভার্বাল লার্নিং। বুঝতে পেরেছো? তাহলে একটা বললাম উদ্ভাবনীমূলক শিখন তত্ত্ব, একটা বললাম অর্থপূর্ণ ভাষাভিত্তিক বা বাচনিক শিখন তত্ত্ব, আর একটা বললাম সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্ব। সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্ব, সোশিও কালচারাল থিওরি, সোশিও কালচারাল লার্নিং থিওরি, এইটা আমাদের নিউ অ্যাড হয়েছে। এবং আরেকটা নিউ অ্যাড হয়েছে হচ্ছে সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্ব। সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্ব, সোশ্যাল কগনিটিভ লার্নিং থিওরি, সোশ্যাল কগনিটিভ লার্নিং থিওরি। এই হচ্ছে টোটাল 4টে শিখন তত্ত্ব আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে। এবার প্রশ্ন, স্যার এই শিখন তত্ত্বগুলো কি, এদের মূল বিষয়গুলো কি, বা আমাদের পরীক্ষার জন্য কি 8টা শিখন তত্ত্ব পড়তে হবে? আসবে তো একটা, এই যে 10 মার্কসের একটাই প্রশ্ন আসবে, তাও আবার 3টে চ্যাপ্টার মিলিয়ে। মানে বুঝতে পারছি তো, ইউনিট 1 থেকে আমাদের 10 নম্বরের একটাই প্রশ্ন আসবে, কিন্তু পরীক্ষাতে দিবে কটা? দিবে হচ্ছে দুটো দিবে, যে কোনো একটা তোমাকে এখান থেকে লিখতে হবে, আর একটা থাকবে 2 মার্কসের জন্য, আর একটা 2 মার্কসের জন্য। টোটাল 12 নম্বর এই ইউনিট থেকে আমাদের থাকবে। গ্রুপ সি এর ইউনিট 1 থেকে টোটাল 12 নম্বর থাকবে। তাহলে স্যার 8টা শিখন তত্ত্ব মানে 8খানা বড় প্রশ্ন? ও না না স্যার, একটা তো বড় প্রশ্ন নয়, একটা পার্টে তো 2টা 3টা করে বড় প্রশ্ন হতে পারে। ও মাই গড,
মানে এক একটা পার্টে যদি দুটো বা তিনটে করে বড় প্রশ্ন হয়, 8টা পার্ট, 3 8 24টা বড় প্রশ্ন পড়তে হবে। ও স্যার, বুকটা কেমন ব্যথা করছে, এই হার্ট অ্যাটাক হয়ে যাবে। হ্যাঁ, এরকম মনে হচ্ছে না তোমার? কি মনে হচ্ছে? তো টেনশন নেওয়া না, টেনশন নেবা না। আজকেই বলে দিচ্ছি, একদম সাজেস্টিভ ওয়েতে বলে দিচ্ছি কোন জায়গা থেকে প্রশ্ন তোমাদের আসতে চলেছে। একদম মিলিয়ে নিও। আজকে যেটা বলে দেবো সেখান থেকেই থাকবে প্রশ্ন। তাহলে দেখো, আমাদের প্রথমেই আমি কোন জায়গা থেকে প্রশ্ন থাকবে সেটা আমি লাস্টে বলবো। আগেই শুনে নাও, এই যে অনুবর্তনমূলক শিখন তত্ত্ব, যেটা তোমরা অলরেডি ক্লাস 9 বা 10-এ পড়েছিলে। মনে করে দেখো, প্যাভলভের কুকুরের পরীক্ষাটা মনে আছে? প্যাভলভের কুকুরের পরীক্ষা ছিল না? লালাক্ষরণ ছিল কি না? তাহলে প্যাভলভের কুকুরের পরীক্ষাটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তুমি ক্লাস 9 বা 10-এ থাকতে অলরেডি পড়ে এসছো, অলরেডি তোমার জানা রয়েছে। তাহলে এখানে কি বেশি পড়তে হবে? এখানে কিন্তু বেশি পড়ার প্রয়োজন নেই। জাস্ট তোমাকে 3টে বিষয় খুব ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে কি বা বৈশিষ্ট্য, কি এর সাথে বৈশিষ্ট্যটাও ভালো করে পড়ে নেবে। তার সাথে হচ্ছে শিক্ষাগত গুরুত্ব। বৈশিষ্ট্য, শিক্ষাগত গুরুত্ব, এই দুটো পার্ট কিন্তু খুব ভালো করে পড়তে হবে। বিশেষ করে ইমপ্লিকেশন পার্টটা ভালো করে শুনে নাও। আমি কি বলছি, আমি একটা বলছি, এখানে যে 8টা পার্ট বললাম, এই 8টা পার্টের প্রথমে জানতে হবে বিষয়টা কি। প্রথমেই জানবে হচ্ছে কি, বিষয়বস্তুটা কি, কাকে বলে। যেমন ধরো, আমি বলেছি এখানে প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা অনুবর্তন তত্ত্ব বিষয়টা কি, অনুবর্তন বিষয়টা কি, তাই না? সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন বিষয়টা কি, এইভাবে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বটাই বা কি, প্রচেষ্টামূলক শিখন তত্ত্বটাই বা কি, এইটা ভালো করে জানতে হবে। প্রত্যেকটার প্রবক্তা ভালো করে জানতে হবে। তো আমি শর্টের জন্য পরে আসছি, আগে ব্রডের জন্য ভালো করে শুনে নাও। প্রত্যেকে ভালো করে আগে বেসিক কনসেপ্টটা জানবে। কি পড়ছো মানেই, তুমি বিষয়বস্তুটা কাকে বলে পড়ছো মানেই তার একটা বেসিক কনসেপ্ট তোমার মধ্যে চলে আসছে, ধারণাটা চলে আসছে। তারপরে যেটা পড়বে সেটা হচ্ছে বৈশিষ্ট্য। একদম মোস্ট ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য যদি ভালো করে পড়ে নাও, তাহলে কিন্তু তোমার 2 মার্কসেরও রেডি হয়ে যাচ্ছে। তার সাথে যদি এগুলোর সাথে কোনো লেজুর প্রশ্ন আকারে দেয়, যে বৈশিষ্ট্য দিল তার সাথে আর একটা প্রশ্ন দিল, তাহলে লেজুর প্রশ্ন আকারেও যদি দেয় 3 নম্বরের জন্য বা 4 নম্বরের জন্য, যেহেতু আমাদের একটা 10 মার্কসের বড় প্রশ্ন থাকবে, তাহলে ডাইরেক্ট 10 তো আমাদের দিচ্ছে না। তাহলে ডাইরেক্ট 10 যখন দিবে না, তার মানে শিওর থাকো তোমাকে একটা বড় প্রশ্ন দিল 6 নম্বর বা 7 নম্বরের জন্য, তার সাথে আরেকটা লেজুর প্রশ্ন দিল, সেটা 3 নম্বর বা 4 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য। মনে থাকবে? তাহলে অবশ্যই বৈশিষ্ট্যটা ভালো করে পড়বে। এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ধরেই নাও চলে এসেছে পরীক্ষাতে, সেটা হচ্ছে শিক্ষাগত গুরুত্ব। সেটা হচ্ছে শিক্ষাগত গুরুত্ব। একদম গ্যারেন্টি। আমি আগেরটা বলতে গিয়েও তোমাদেরকে বলেছিলাম, এটা কিন্তু একদম স্টার দিয়ে রাখলাম। এই শিক্ষাগত গুরুত্বটা থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসার চান্স সর্বাধিক রয়েছে। যদি তোমাদের একটা বড় প্রশ্ন লিখতে হবে, তো একদম 200% শিওর থাকো। আমি প্রথম চ্যাপ্টারে যেমন বলেছিলাম, শিক্ষণের উপাদানগুলো, প্রেরণা, পরিণমন, আগ্রহ, মনোযোগ, এগুলোর শিক্ষাগত গুরুত্ব খুব ভালো করে পড়বে, বা শিক্ষাগত ভূমিকাও বলতে পারি আমরা। ওখান থেকে একটা 10 মার্কসের থাকতে পারে। অথবা যেহেতু আমাদের 2x ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে, 2x ফর্মুলা মানে কি, একটা বড় প্রশ্ন লিখতে হলে তোমাকে 2টো দেবে পরীক্ষাতে, 2টো বড় প্রশ্ন লিখতে হলে তোমাকে 4টে দেবে পরীক্ষাতে, কি তাই তো? তাহলে যেহেতু আমাদের 2x ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে, তাই ওখান থেকেও যেমন শিক্ষাগত গুরুত্বটা আমরা পড়ব, ঠিক একই রকমভাবে এই যে 8টা থিওরি আমি বললাম, এই 8টা থিওরির কিন্তু প্রত্যেকটার শিক্ষাগত গুরুত্ব খুব ভালো করে পড়বে। কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা লাস্টে বলছি, আগে একটু আলোচনা করে নিই, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা শিক্ষাগত গুরুত্ব খুব ভালো করে পড়বে, কারণ শিক্ষাগত গুরুত্ব থেকেই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে প্রশ্ন হবে। 200% শিওর থাকো। এই যে ক্লাসটা তোমাদের জন্য রেকর্ডেড অবস্থাতেই থাকলো, পরীক্ষা দিয়ে এসে তুমি বলবে যে স্যার এসছিল কি আসেনি। একদম অ্যাডভান্স তোমাদেরকে আমি সাজেস্টিভ ওয়েতে বলে দিলাম, শিক্ষাগত গুরুত্ব থেকেই প্রশ্ন হবে। 200% শিওর থাকো, 200% শিওর। তাহলে একটু ছোট ছোট করে জেনে নিই কোনটা কি। তাহলে দেখো, প্রথমেই আছে আমাদের অনুবর্তনমূলক শিখন কৌশল। তাহলে অনুবর্তনমূলক শিখন কৌশলটা কি? মনে রাখবে, অনুবর্তনমূলক শিখন কৌশলটা বুঝতে গেলে আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে যে উদ্দীপক আর প্রতিক্রিয়ার কনসেপ্ট। উদ্দীপক কোনটা আর প্রতিক্রিয়া কোনটা? মানে উদ্দীপক মানে স্টিমুলাস, ইংরেজিতে যাকে বলি আমরা স্টিমুলাস, আর হচ্ছে প্রতিক্রিয়া মানে হচ্ছে রেসপন্স। মানে কোনো ব্যক্তি বা কোনো প্রাণী যখন কোনো প্রতিক্রিয়া করে, কোনো রেসপন্স করে, তখন অবশ্যই সেই প্রতিক্রিয়া বা রেসপন্সের পেছনে কোনো না কোনো উদ্দীপক কাজ করে, কি তাই তো? তার মানে আমরা কি জানি,
কোনো না কোনো একটা ব্যক্তি স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে তার যে প্রতিক্রিয়া সেটা স্বাভাবিক প্রতিক্রিয়া হবে, তাই তো? স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া হবে। আই রিপিট ওয়ান্স এগেন, স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া হবে বা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কিন্তু এই প্রতিক্রিয়া যখন কোনো বিকল্প বা কোনো কৃত্রিম উদ্দীপকের দ্বারা সৃষ্টি হবে, সেম প্রতিক্রিয়াটা কিন্তু একদম সেম থাকবে, কিন্তু উদ্দীপকটা চেঞ্জ হয়ে যাবে। যে উদ্দীপকটার জন্য প্রাণী প্রতিক্রিয়া করছে, প্রাণী রেসপন্স করছে, সেই রেসপন্সটা, সেই প্রতিক্রিয়াটা সেম থাকবে, কিন্তু যে উদ্দীপকের জন্য করছে সেই উদ্দীপকটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সেই উদ্দীপকটা চেঞ্জ হয়ে যাবে। অনুবর্তনমূলক বিষয়টা কি? অনুবর্তনমূলক শিখন কৌশলটা কি? আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়বস্তুটা। মনে রাখবে, অনুবর্তনমূলক শিখন কৌশল স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে ব্যক্তি কী করে? স্বাভাবিক প্রতিক্রিয়া করে, কি তাই তো? যে কোনো ক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে তোমার প্রতিক্রিয়াটাও স্বাভাবিকভাবেই হবে। যদি আমি বলি, যারা ফুচকা খেতে খুব ভালোবাসো, আমার ভাই বোনেরা যারা এই মুহূর্তে রয়েছো, যারা ফুচকা খেতে ভালোবাসো, দেখবে ফুচকার দোকানের সামনে দিয়ে গেলেই তুমি কিন্তু তোমার জিভে জল আসবে তো, কেন? এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। যারা ফুচকা খেতে ভালোবাসে, ফুচকা দেখলেই জিভে জল আসবে, ফুচকা দেখলেই জিভে জল আসবে, বা ফুচকার আলুটা দেখলেই জিভে জল আসবে, বা ফুচকার যে জলটা, তেঁতুল জলটা, ওটা দেখলেই জিভে জল আসবে। তার মানে কি? তুমি ফুচকা দেখছো, তোমার জিভে জল আসছে, জিভে জল আসাটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া, আর ফুচকাটা কি? তোমার কাছে একটা উদ্দীপক। কেন? উদ্দীপক দেখা মাত্রই বা উদ্দীপকের সংস্পর্শে আসা মাত্রই তোমার একটা রেসপন্স তুমি দিচ্ছ, একটা তোমার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তার মানে ফুচকা দেখা মাত্রই জিভে জল আসলো, এটাকে কি আমি অনুবর্তন বলবো? একদমই নয়, এটা অনুবর্তন নয়, এটা হচ্ছে তোমার স্বাভাবিক প্রতিক্রিয়া। যাদের ফুচকা খেতে ভালোবাসে তাদের প্রত্যেকের ক্ষেত্রে হবে, তোমার ক্ষেত্রেও হবে, আমার ক্ষেত্রেও হবে। আমিও যদি ফুচকা খেতে ভালোবাসি, আমিও ফুচকার দোকানের সামনে দিয়ে যখন যাব, ফুচকা দেখে আমার জিভে জল আসবে। তুমিও যখন ফুচকার দোকানের সামনে দিয়ে যাবে, যদি তোমার ফুচকা খেতে ভালো লাগে, তোমারও জিভে জল আসবে। তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে অনুবর্তনটা কি? প্রতিক্রিয়া সেম থাকবে, জিভে জল আসবেই, জিভে জল আসবে, কিন্তু উদ্দীপকটা পরিবর্তন হয়ে যাবে, উদ্দীপকটা চেঞ্জ হয়ে যাবে। কেমন? তুমি ফুচকা দেখে তোমার জিভে জল এসেছিল, ওটা স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু যখন আমি তোমার সামনে বলছি, এই আজকে আমার বার্থডে, আজকে আমার জন্মদিন, তোদের প্রত্যেককে আজকে ফুচকা খাওয়াবো, কীভাবে বলতো? আমি বাড়িতে নিয়ে আসবো, দোকান থেকে কিনে নিয়ে আসবো, এবার আলুটা একদম গন্ধরাজ লেবু দিয়ে একটু ঝালঝাল করে তেঁতুল জল দিয়ে ওটা চটকে মাখবো, তেঁতুল জলটা একদম টকটক করবো, একটু ঝালঝালও থাকবে, কিন্তু দেখো দেখো এই দেখ দেখ দেখ, এই জিভটা বের কর, জিভটা বের কর, এই দেখো জিভে জল চলে এসছে। কি? এইটা হচ্ছে অনুবর্তন, এইটা অনুবর্তন। তার মানে দেখো, এখানে কোনো ফুচকা নেই, আমি কি এখান থেকে কোনো ফুচকা এনে তোমার সামনে দেখাচ্ছি, এই যে বাবা দেখো ফুচকা, তোমার জিভে জল আসছে? আমি কি করলাম? আমি কিন্তু একবারও করিনি। কিন্তু আমি কি বলছি? আমি তোমাকে জাস্ট ফুচকা দেখানোর পরিবর্তে আমি মুখ দিয়ে ফুচকার একটা গল্প, ফুচকার একটা ইমেজ তোমার সামনে তৈরি করার চেষ্টা করছি। তার মানে দেখো, প্রতিক্রিয়াটা সেম থাকলো। ফুচকা দেখে যেমন তোমার জিভে জল আসছিল, ফুচকা না দেখেও তোমার জিভে জল আসলো। কিভাবে? উদ্দীপক পরিবর্তন হয়ে গেছে। উদ্দীপক আগে ফুচকা ছিল, ওই জন্য তোমার প্রতিক্রিয়া জিভে জল, ওটা স্বাভাবিক প্রতিক্রিয়া। এখন কিন্তু উদ্দীপক পরিবর্তন করে আমি জাস্ট তোমাকে বলছি, আলুটা একদম তেঁতুল দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে টাক করে আবার চটকে মাখবো, একটু ঝালঝাল থাকবে, আর একদম টক জল, ওখানে লেবু থাকবে, তেঁতুল থাকবে, উফ একদম ফুচকাটা করে ডুবিয়ে ডুবিয়ে খাবো, জিভে জল আসছে। তাহলে এইটাকেই আমরা বলছি অনুবর্তনমূলক শিখন কৌশল। মনে রাখবে, এটাই হচ্ছে আমাদের অনুবর্তন, এটাকেই বলছে আমাদের অনুবর্তন। বা আমাদের প্রাচীন অনুবর্তন তত্ত্বটা যখন আমরা পড়বো, প্যাভলভের কুকুরের পরীক্ষায় যে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা দেখো লিখিয়ে দিয়েছি, প্যাভলভ, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা প্যাভলভ। যখন আমরা কুকুরের পরীক্ষাটা পড়ব, তখন তুমি লক্ষ্য করবে তোমার মধ্যেও কিন্তু এই ধরনের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। বা তুমি কুকুরটার মতো, প্যাভলভ যে কুকুরের পরীক্ষাটা করেছিল, তুমি কুকুরের পরীক্ষাটাও দেখবে, কুকুরের মধ্যেও কিন্তু এই অনুবর্তনটা ঘটাতে সচেষ্ট হয়েছিল প্যাভলভ। একদম স্বাভাবিক প্রতিক্রিয়া যেমন হয়েছিল, খাদ্যবস্তু দেখে কুকুরটির জিভে জল এসেছিল, লালাক্ষরণ হয়েছিল, একই রকমভাবে খাদ্যবস্তুর পরিবর্তে ঘণ্টার ধ্বনি শুনেও
কুকুরের লালাক্ষরণ হয়েছিল। তাহলে আগে খাদ্যবস্তু দেখে কুকুরের লালাক্ষরণ, মাংসের টুকরো দেখে কুকুরের লালাক্ষরণ, ক্লাস 9 বা 10-এ পড়েছো, তাহলে সেটা স্বাভাবিক প্রতিক্রিয়া, কেন কুকুরের প্রিয় খাবার মাংস, তাহলে মাংস দেখে কুকুরের লালাক্ষরণ হবে। তোমার যেমন ফুচকা দেখে লালাক্ষরণ হচ্ছে, তোমার যেমন ফুচকা দেখে জিভে জল আসছে, তো একই রকমভাবে প্যাভলভ এটা প্র্যাকটিস করানোর পর তাকে ঘণ্টার ধ্বনি শোনানোর পরেই কিন্তু তার লালাক্ষরণ করতে সচেষ্ট হয়েছিল, লালাক্ষরণ ঘটাতে সচেষ্ট হয়েছিল। তো এটা কিভাবে হয়েছিল না হয়েছিল আমরা যখন পরীক্ষাটা পড়ব, পরীক্ষাটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তুমি লক্ষ্য করবে ভেরি ইজি, ভেরি ইন্টারেস্টিং, আনন্দ পাবে, মানে একটা মজা করে আমরা পড়ব, একদম গল্পের মাধ্যমে আমরা পরীক্ষাটা ভালো করে দেখব। তো এটার ক্লাস আমরা নেক্সট দিনই দেবো, তবে আমরা কিভাবে শুরু করব সব আমি আজকে বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে তোমার প্রাচীন অনুবর্তন তত্ত্ব, যার প্রবক্তা হচ্ছেন প্যাভলভ। তো প্যাভলভের কুকুরের পরীক্ষাটা আমরা ভালো করে পড়বো। তাহলে প্যাভলভ থেকে সবসময় প্যাভলভের পরীক্ষাটা ভালো করে পড়ে নেওয়ার পর অবশ্যই তোমরা কিন্তু শিক্ষাগত গুরুত্বটা খুব ভালো করে পড়বে। প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব, আর শিক্ষাগত গুরুত্বের সাথে তার সাথে কি বললাম, এই কুকুরের পরীক্ষাটা কিন্তু খুব ভালো করে দেখবে, কারণ পরীক্ষাটাও কিন্তু আসে। তবে যথাসম্ভব আমার যতদূর মন বলছে তোমাদের এবার প্যাভলভের পরীক্ষা দেবে না, আমার যতদূর মন বলছে, কারণ এবার প্যাভলভের পরীক্ষা হয়তো দেবে না, কারণ এটা 2025 সালের যে উচ্চ মাধ্যমিক সেখানে কিন্তু প্যাভলভের পরীক্ষাটা চলে এসেছিল। তবে এখন বলা যাচ্ছে না, যেহেতু নিউ সিলেবাস নিউ সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিচ্ছ, এটা আবার রিপিট করতেও পারে। তবে 98% শিওর করবে না, হয়তো অন্য এতগুলো 7খানা আরও থিওরি আছে, 7টা থিওরির মধ্যে থেকে নিশ্চয়ই কিছু না কিছু দেবে। মাথায় ঢুকছে কি বলতে চাইছি? তাহলে এটা একটা বললাম। নেক্সট হচ্ছে অপারেন্ট অনুবর্তন তত্ত্ব বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব। অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব এটা কার? এটা হচ্ছে বিএফ স্কিনার। দেখো বিএফ স্কিনার আমি কিন্তু লিখেই দিয়েছি, স্কিনার হচ্ছে এই অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। এই যে স্কিনার হচ্ছেন অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। তাহলে এই অপারেন্ট শিখন কৌশলটা কি বা সক্রিয় অনুবর্তন তত্ত্বটা কি? মনে রাখবে, প্রাণীর মধ্যে যখন কতগুলি আচরণ লক্ষ্য করা যায়, সেই আচরণ কোনো বস্তুধর্মী উদ্দীপকের দ্বারা ঘটে না, যেটা আমরা দেখতে পেলাম প্যাভলভের ক্ষেত্রে ঘটলো। প্যাভলভের ক্ষেত্রে একটা বস্তু ছিল, বস্তুর দ্বারাই কিন্তু কুকুরটির লালাক্ষরণ হলো। আমরা যখন পরীক্ষাটা পড়বো তখন জানতে পারবে। আমি এটা কেন বলছি, কারণ তোমরা ক্লাস 9-এ পড়েছো বলে বলছি। যদি 9-এ না পড়তে আমি কিন্তু বলতাম না। যেহেতু ক্লাস 9 বা 10-এ তোমরা পড়েছো, গল্পটা একটু তোমাদের হলেও মনে আছে, ওই জন্য জাস্ট তোমাদের একটু রিমাইন্ডার দিলাম। তাহলে সেই ক্ষেত্রে যেমন কোনো বস্তু ছিল বলেই কুকুরের লালাক্ষরণ হয়েছিল, মাংসের টুকরোটা ছিল বলেই কুকুরের লালাক্ষরণ হয়েছিল, তাহলে ওটা যেমন বস্তুধর্মী উদ্দীপকের দ্বারা প্রাণীর প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়েছিল, অপারেন্ট অনুবর্তনের ক্ষেত্রে কিন্তু এমনটা নয়। মনে রাখবে, অপারেন্ট অনুবর্তনের ক্ষেত্রে কোনো বস্তুধর্মী উদ্দীপকের সাহায্যে অনুবর্তন ঘটছে না, প্রতিক্রিয়া কোনো বস্তুধর্মী উদ্দীপকের দ্বারা ঘটে না। কিসের দ্বারা ঘটে? প্রত্যাশামূলক উদ্দীপকের দ্বারা। প্রত্যাশামূলক, মনে রাখবে, প্রত্যাশামূলক উদ্দীপকের দ্বারা অপারেন্ট অনুবর্তন ঘটে। এইটা কিন্তু খুব একটা ভাইটাল কথা। তাহলে অপারেন্ট কন্ডিশনিং বা অপারেন্ট অনুবর্তনটা কি, সক্রিয় অনুবর্তনটা কি? যেখানে যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রাণীর প্রতিক্রিয়া বা অনুবর্তন যাই বলি না কেন, প্রাণীর প্রতিক্রিয়া কোনো বস্তুধর্মী উদ্দীপকের সাহায্যে না ঘটে, প্রত্যাশামূলক উদ্দীপকের দ্বারা ঘটে, মানে প্রাণী সেটা আশা করছে, প্রাণী চাইছে, এবং তার জন্য প্রাণীকে সক্রিয় হতে হচ্ছে, অ্যাক্টিভ হতে হচ্ছে। এই যে প্রাণী যে সক্রিয় বা অ্যাক্টিভ হচ্ছে, যার মধ্য দিয়ে প্রাণীর মধ্যে একটা প্রত্যাশা জাগ্রত হচ্ছে, যা কোনো বস্তুধর্মী উদ্দীপকের সাহায্যে ঘটে না, তাকেই আমরা বলছি অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন। যে দেখো সক্রিয় নামটা ইনক্লুড আছে মানেই তুমি কিন্তু সহজেই বুঝে যাচ্ছ যে এটাই হচ্ছে সক্রিয় অনুবর্তন। মনে থাকবে, সক্রিয় অনুবর্তন অর্থাৎ প্রাণীর সক্রিয়তার দ্বারা প্রতিক্রিয়াটা সৃষ্টি হচ্ছে। প্রাণী যদি সক্রিয় না থাকে তাহলে কিন্তু তার মধ্যে প্রত্যাশা জাগ্রতই হবে না, তার মধ্যে প্রত্যাশামূলক যে বিষয়টা সেটা কাজই করবে না। তার মানে সক্রিয়তার মধ্য দিয়েই প্রাণীর মধ্যে প্রত্যাশা জাগ্রত হচ্ছে, যেখানে কোনো বস্তুধর্মী উদ্দীপকের কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। বস্তুধর্মী উদ্দীপক ছাড়াই প্রাণীর সক্রিয়তা ও প্রত্যাশার মধ্য দিয়ে প্রাণী প্রতিক্রিয়া করতে সক্ষম হচ্ছে। এইটাকেই বলা হচ্ছে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। তো এটাও আমরা পড়ব ইঁদুরের পরীক্ষা, স্কিনারের ইঁদুরের পরীক্ষা। অবশ্যই কিন্তু স্কিনারের ইঁদুরের পরীক্ষাটা পড়তে হবে, কারণ ইঁদুরের পরীক্ষাটা পড়তে গেলে তোমরা একটা শব্দ পাবে যেটা 2 মার্কসের জন্য আসতে পারে। সেটা কি? স্কিনার বক্স কি। স্কিনার বক্স কি, এইটা যেমন দিতে পারে। তাহলে স্কিনার বক্স কি, তুমি যদি এবার লিখে আসো স্কিনার যে বক্স নিয়ে পরীক্ষা করেছিলেন তাকেই বলে স্কিনার বক্স,
তো তুমি 2-2 পাবে। নদের চাঁদ, তুমি কি 2-2 পাবে বাবা ধন? মনে হয় 2-2 দেবে? কেউ দেবে? তুমি কি তার বাড়ির জামাই যে টিচার খাতা দেখবে? তুমি কি তার বাড়ির গৃহবধূ? তুমি কি তার ছেলের বউ? না তুমি তার বাড়ির জামাই যে তোমাকে ফুল মার্কস দিয়ে দেবে? কেউ দেবে না, কেউ দেবে না। তাহলে এইটুকু লিখলে নিশ্চয়ই 2-2 দেবে না। তাহলে 2-2 পেতে গেলে পরীক্ষাটা ভালো করে পড়তে হবে। ইঁদুরের পরীক্ষা, তাই তো? ইঁদুরের পরীক্ষাটা তুমি যদি ভালো করে না পড়ো, তুমি কিন্তু স্কিনার বক্স কি, কিভাবে লিখলে আমি 2-2 পাবো, সেটা কিন্তু তুমি বুঝতেই পারবে না। আমি তো নোটস দেবই, আমি তো নোটসে লিখবই, তো আগে তো আমাকে পরীক্ষাটা ভালো করে বুঝতে হবে না? পরীক্ষাটা ভালো করেই যদি না বুঝি, তো আমি এই অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলোই বা লিখবো কী করে, বা অপারেন্ট অনুবর্তনের শিক্ষাগত গুরুত্ব লিখবো কী করে? মনে রাখবে, অপারেন্ট অনুবর্তন কিন্তু বড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপারেন্ট অনুবর্তন বড়দের ক্ষেত্রে প্রযোজ্য, বা বুদ্ধিজীবী প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য অপারেন্ট অনুবর্তন। কিন্তু প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন, সেটা ছোট শিশু বা ইতর প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য। শিক্ষাক্ষেত্রে ছোট ছোট শিশু বা ইতর প্রাণী, যারা ইতর প্রাণী মানে আমরা বুঝি যাদেরকে আমরা বাড়িতে পোষ মানাই, কুকুর, বেড়াল, এই যে এদেরকে শেখানোর জন্য কিন্তু প্যাভলভের প্রাচীন অনুবর্তন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বুদ্ধিজীবী প্রাণী বড়দের ক্ষেত্রে শিক্ষা প্রদান করতে গেলে তোমার সক্রিয় অনুবর্তন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এগুলো যখন আমাদের পুরনো সিলেবাসে ছিল, আমাদের এগুলো কিন্তু 1 নম্বরের জন্য এসএকিউ বা এমসিকিউ আসতো। তো এখন তো আমাদের যেহেতু 2 মার্কস হয়ে গেছে, তাহলে এখন হয়তো এই টাইপের প্রশ্ন দেবে না, কিন্তু আমাদের নলেজ রাখাটা কিন্তু খুবই জরুরি। কারণ ভবিষ্যতে আমাদের কাজে লাগতে পারে এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা দিতে গিয়ে, এসএসসি, এসএলএসটি, এমএসসি, নেট, সেট, এগুলো পরীক্ষা দিতে গিয়ে, কিন্তু বিএড করতে গিয়ে, ডিএলএড করতে গিয়ে, এগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগতে পারে। মাথায় ঢুকলো কি বললাম? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট চলে আসছে আমরা অপারেন্ট অনুবর্তন এবং প্রাচীন অনুবর্তন পড়ার পর আমরা চলে আসব সমস্যা সমাধানমূলক শিখন কৌশল। এই যে সমস্যা সমাধানমূলক শিখন কৌশল, এর আন্ডারে 2টো শিখন কৌশল রয়েছে। একটা হচ্ছে প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব, আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। তো ভালো করে লক্ষ্য করো, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হচ্ছে থর্নডাইক। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা থর্নডাইক, যিনি বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। এই বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করার সময় তোমরা এখান থেকে কিন্তু 2 মার্কসের অনেকগুলো প্রশ্ন পাবে। যেমন আমি যদি বলি থর্নডাইকের বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করার সময় তুমি ওখানে দেখতে পাবে পাজল বক্স। আগেরটাতে যেমন আমরা পেলাম স্কিনার বক্স, তুমি কিন্তু এখানেও দেখতে পাবে পাজল বক্স কি, তাই তো? পাজল বক্স কি, এইটা ভালো করে তোমাকে দিতে হবে, পরীক্ষাতে আসতে পারে যে পাজল বক্স কি। এবার পাজল বক্স কি তুমি যদি ভালো করে পরীক্ষাটা না পড়ো, বিড়াল ও মাছের পরীক্ষাটা না পড়ো, তাহলে কিন্তু তুমি পারবে না। মনে থাকবে, এইটা তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, না তো তুমি কিন্তু সমস্যায় পড়ে যাবে। ক্লিয়ার? আর একটা তোমাদের আসতে পারে টাইম কার্ভ কি। টাইম কার্ভ, TIME, টাইম কার্ভ, CURVE, এটাও দিতে পারে। টাইম কার্ভ কি, এটা লেখচিত্রের একটা বিষয় রয়েছে। যখন আমি ক্লাসটা করাবো, থর্নডাইকের যখন কনসেপ্টটা আমি তোমাদেরকে দেব, তখন কিন্তু তুমি ভালো করে বুঝতে পারবে। ক্লিয়ার? তার মানে প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল বা প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং থিওরি, এখান থেকে তোমাদেরকে কি করতে হচ্ছে, খুব ভালো করে তোমরা থর্নডাইকের বিড়াল ও মাছের পরীক্ষাটা একবার দেখে রাখবে। পরীক্ষাটা জাস্ট গল্প আকারে পড়বে, যেমন আমরা গল্পের বই পড়ি, ওরকম গল্প আকারে পরীক্ষাগুলো পড়বে। পরীক্ষা পড়তে পড়তেই তুমি দেখবে 2 মার্কসের অনেকগুলো টপিক তোমার কভার হয়ে যাচ্ছে। তাহলে স্যার ব্রডের জন্য কি করব? একদম ব্রডের জন্য যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, থর্নডাইকের সূত্র। থর্নডাইকের মোট যে 8টা সূত্র রয়েছে, 3টে মুখ্য সূত্র, 5টা গৌণ সূত্র রয়েছে। 3টে মুখ্য সূত্র এবং 5টা গৌণ সূত্র, সেটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। মাথায় ঢুকলো? থর্নডাইকের যে শিখনের মূল সূত্র এবং গৌণ সূত্র, মূল সূত্রের মধ্যে 3টে সূত্র হচ্ছে, একটা প্রস্তুতির সূত্র, একটা অনুশীলনের সূত্র, একটা ফল লাভের সূত্র। এই 3টে হচ্ছে থর্নডাইক প্রবর্তিত মূল সূত্র। প্রস্তুতির সূত্র কি সেটা তোমাকে ভালো করে জানতে হবে। অনুশীলনের সূত্র কি, অনুশীলনের সূত্র পড়তে গিয়ে এর আবার 2টো ভাগ পাবে, একটা অভ্যাসের সূত্র, অনভ্যাসের সূত্র। যখন আমি তোমাদেরকে ক্লাস করাবো বা নোট দেব, তখন কিন্তু তোমরা দেখতে পাবে এগুলো। আর একটা লাস্ট হচ্ছে ফল লাভের সূত্র। তাহলে এই 3টে সূত্রের ব্যাখ্যা এবং তার শিক্ষাগত গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট, ধরেই নাও চলে এসেছে। আমি চলো তাহলে এখানে একটা স্টার দিয়ে রাখি। প্রচেষ্টা ভুলের শিখন তত্ত্ব থেকে থর্নডাইক প্রবর্তিত শিখনের সূত্রগুলি। তাহলে কি কি সূত্র বললাম? 3টে মুখ্য সূত্র বললাম, একটা প্রস্তুতির সূত্র,
অনুশীলনের সূত্র, এই অনুশীলনের সূত্রের আবার দুটো ভাগ বললাম, অভ্যাসের সূত্র, অনভ্যাসের সূত্র, আর লাস্ট একটা 3 নম্বর সূত্র বললাম, ফল লাভের সূত্র। এই 3টে মূল সূত্র এবং এছাড়াও 5টা গৌণ সূত্র রয়েছে, যেমন মানসিক প্রস্তুতির সূত্র, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র এবং অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এই 5টা গৌণ সূত্র। তো এই 5টা গৌণ সূত্রেরও শিক্ষাগত গুরুত্ব আমরা পড়ে নেব। আর শিক্ষাগত গুরুত্ব যখন আমরা পড়ব, প্রত্যেকটার দুটো করে পড়ব, বেশি দরকার নেই। তোমার ওখানে 3টা, এখানে 5টা, 5 3 টোটাল 8টা শিখানোর সূত্র রয়েছে থর্নডাইক প্রবর্তিত। তো প্রত্যেকটা সূত্র থেকে তুমি যদি দুটো করেও পড়ে নাও আরামসে। তবে আমার যেটুকু মন বলছে, তোমাদের 8টা সূত্রই যে লিখতে দিবে এরকমটা হয়তো করবে না। তোমাদের হয়তো প্রশ্নটা এইভাবে আসতে পারে যে থর্নডাইক প্রবর্তিত শিখনের মূল সূত্রগুলি উল্লেখ করো। এটা দিয়ে দিল 3 নম্বরের জন্য, এবং তার সাথেই হয়তো দিল এই সূত্রগুলির, মূল সূত্রগুলির শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। তাহলে প্রত্যেকটা সূত্রের যদি দুটো করে তুমি শিক্ষাগত গুরুত্ব দিয়ে দাও, তাহলে দেখবে তোমার কিন্তু টোটাল ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র, প্রস্তুতির সূত্র, তাহলে প্রস্তুতির সূত্রের দুটো শিক্ষাগত গুরুত্ব, অনুশীলনের সূত্রের একটা আছে অভ্যাস আর একটা অনভ্যাস, তাহলে ওখানে একটা একটা করে বা দুটো দুটো করে দিলে তো 4টা হয়ে গেল, তাই না? তাহলে 4টা এদিকে 2টা, 6টা। ফল লাভের সূত্রের দুটো শিক্ষাগত গুরুত্ব, টোটাল 8টা। তাহলে তোমাদের যদি দেয় 7 নম্বরের জন্য দেবে 3+7 আকারে থাকবে যে থর্নডাইক প্রবর্তিত শিখনের মূল সূত্রগুলি উল্লেখ করো, 3 নম্বর, তার সাথে +7 দিয়ে দিল, যেহেতু আমাদের 10 মার্কস রয়েছে, +7 দিয়ে বললো মূল সূত্রগুলি শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। তাহলে এইভাবে প্রশ্নটা তোমাদের কিন্তু আসতে পারে। তবে গৌণ সূত্রগুলো যে আমরা পড়বো না বা দেখবো না, এই ভুল কাজ কিন্তু কেউ করবে না। অনেক সময় ব্রেক করে দিয়ে 5+5 করে দিতে পারে যে থর্নডাইক প্রবর্তিত শিখনের সূত্রগুলি উল্লেখ করো। একবারও বললো না যে মুখ্য না গৌণ, তার মানে তোমাকে সবগুলোই লিখতে হবে। তো সবগুলোই যখন লিখছো, তোমার ওখানে হয়তো 4 নম্বর বা 5 নম্বর দিল, তার সাথে হয়তো বললো যে কোনো 2টি মূল সূত্রের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো, যে কোনো 2টি মূল সূত্রের, তাহলে সেখানে হয়তো 4 দিল বা 5 দিল। তো প্রশ্ন কিভাবে আসবে একদম আমাদের কাছে অজানা, কারণ আমরা এই প্রথম ব্যাচ নিউ সিলেবাসে পরীক্ষা দিচ্ছি এবং আমরা আগের সেমিস্টার পরীক্ষা দিয়ে প্রত্যেকে জেনেই গেছি যে বোর্ড যে প্রশ্নপত্রের কাঠামোটা আমাদেরকে দিচ্ছে ডেমো হিসাবে, সেই কাঠামো অনুযায়ী কিন্তু কোনো প্রশ্ন হচ্ছে না। কারণ তোমরা ভেবে দেখো, 3rd সেমিস্টারে টোটাল 8 রকমের কাঠামো দিয়েছিল আমাদের, 8 টাইপস। তো 8 রকমের প্রশ্ন কি এসেছিল বোর্ডের পরীক্ষায়? তুমি ভেবে দেখো তো, তুমি কোয়েশ্চেন তো তোমার কাছে আছে, দেখো তো, মিলিয়ে দেখো তো, 8 রকমের প্রশ্ন কি ছিল? 8 রকমের প্রশ্ন কিন্তু ছিল না। তো তার জন্যই বলছি বোর্ড দিচ্ছে এক, পরীক্ষাতে আসছে এক। তো ওই জন্য আমরা ভরসা করতেও পারছি না একদম। আমরা যেহেতু নিউ, একদম আমাদের হাতে খড়ি হচ্ছে এই সেমিস্টারে, সুতরাং আমরা সব রকমভাবে বিষয়বস্তুগুলোকে পড়ে রাখবো। ক্লিয়ার? তাহলে থর্নডাইকের শিখানোর সূত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর উপর থেকে আমি কি বললাম, স্কিনারের যে পরীক্ষাটা, স্কিনার বক্স কি এবং স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষা, এই পরীক্ষাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও স্টার্ট দিয়ে রাখলাম। তাহলে দুটো কোয়েশ্চেন কিন্তু আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট পেয়ে গেলাম। এইবার চলে আসছি অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। এটাও কিন্তু আমাদের এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ বিগত সালগুলোতে তুমি যদি লক্ষ্য করো, অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব থেকে কিন্তু একটাও বড় প্রশ্ন আসেনি, কোনোবার দেয়নি। তাহলে কোনোবার আসেনি মানেই আমাদের কিন্তু এবার নিউ সিলেবাসে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বটা কি ছোট্ট করে একটু বলে দিই, একদম সহজ সরল করে মনে রাখবে। অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের প্রবক্তা কে? এই নামটা জেনে নাও, KKW। স্যার KKW এটা কোনো নাম হলো? আরে বাবা, এটা নামের প্রথম লেটার লেখা রয়েছে, কে ফর কোহলার, কোহলার, কে ফর কোহলার। আর একটা কে, এই কে ফর কফকা, কোহলার, কফকা। আর ডাব্লু ফর ওয়ারদাইমার বা ওয়ারদিমার। তুমি ইংরেজিতে উচ্চারণ করলে দেখবে ওয়ারদিমার উচ্চারণ হচ্ছে, আবার বাংলাতে দেখবে কোনো কোনো বই লেখা আছে ওয়ারদাইমার। তাহলে কোহলার, কফকা, ওয়ারদাইমার, এই 3 জন মিলে যে শিখন কৌশলের কথা উল্লেখ করেছিলেন, সেই শিখন কৌশলটার নামই হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল বা গেস্টাল্ট তত্ত্ব। এই গেস্টাল্ট শব্দের অর্থও আছে, গেস্টাল্ট শব্দের অর্থ হচ্ছে অবয়ব, গেস্টাল্ট শব্দের অর্থ হচ্ছে কাঠামো। তো আমরা যখন টপিকে প্রবেশ করব তখন কিন্তু আমরা এগুলো আলোচনা করব। মনে থাকবে কি বললাম? তার মানে অন্তর্দৃষ্টিমূলক বা গেস্টাল্ট শিখন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন KKW, কোহলার, কফকা, ওয়ারদিমার। এইখান থেকে কিন্তু একটা 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। এইটা স্যার কিভাবে আসতে পারে?
KKW স্কুল বলতে কি বোঝো স্যার? এখানে স্কুল মানে কিন্তু বিদ্যালয় নয়, মনে রাখবে স্কুল কথার অর্থ কিন্তু বিদ্যালয় নয়। এখানে স্কুল মানে হচ্ছে ব্রাঞ্চ, শাখা, অর্থাৎ সাইকোলজির একটা অন্যতম শাখা, মনোবিজ্ঞানের একটা অন্যতম শাখা হচ্ছে এই গেস্টাল্ট স্কুল অফ সাইকোলজি বা অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। এটা মনে রাখবে। তার মানে KKW স্কুল বলতে কি বোঝো আমি যদি এক লাইনে বলি জাস্ট তোমাদেরকে, এখন যখন আমি নোটস দেবো 2 মার্কসের জন্য রেডি করে দেবো, একদম সহজ সরল কথায় মনে রাখবে, সমস্যা সমাধানমূলক শিখন কৌশলের প্রবক্তা হিসাবে বা সমস্যা সমাধানমূলক শিখন কৌশল আলোচনা করতে গিয়ে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের প্রবক্তা জার্মান মনোবিদ, এরা তিনজনেই কিন্তু জার্মান মনোবিদ কোহলার, কফকা, ওয়ার্দিমার, এই তিনজন মিলে মনোবিদ্যার যে নতুন একটি শাখার উন্মোচন করেছিলেন তাকেই বলা হচ্ছে গেস্টাল্ট স্কুল অফ সাইকোলজি বা KKW স্কুল বা অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। তাহলে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলটা কি? এক লাইনে যদি বলি, মনে রাখবে প্রাণী যখন কোনো সমস্যার সামনে উপস্থিত হয়, তুমি বা আমি, প্রাণী যখন কোনো সমস্যার সামনে উপস্থিত হয় সে সমস্যাটিকে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করে, সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করে, পার্টিকুলার কোনো অংশ বিশেষ পর্যবেক্ষণ করে না। আই রিপিট ওয়ান্স এগেন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কি সেটা বলছি। তাহলে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কি? প্রাণী যখন কোনো সমস্যার সামনে উপস্থিত হয় সেই সমস্যাকে একজন ব্যক্তি বা একজন প্রাণী সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করে, অর্থাৎ সম্পূর্ণ তাকে প্রত্যক্ষণ করে, সেই সমস্যাটিকে সম্পূর্ণভাবে প্রত্যক্ষণ করে বা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করে বা সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করে। এই পর্যবেক্ষণের মধ্য দিয়েই সে সমস্যা সমাধানের পথ খুঁজে পাই। এবং এর সাথে আরেকটা কথা মনে রাখতে হবে, এই সমস্যা সমাধানের কৌশলটি প্রাণীর মধ্যে হঠাৎ জাগরিত হয়। এই সমস্যা সমাধানের কৌশলটি প্রাণীর মধ্যে হঠাৎ জাগরিত হয়। একেই বলা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব বা আমরা বলতে পারি গেস্টাল্ট তত্ত্ব, যার অর্থ হচ্ছে অবয়ব বা কাঠামো। তুমি যা ইচ্ছে লিখবো, আমি যখন লেখাবো বা আমি যখন টপিকে প্রবেশ করব বোঝাবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে, বিষয়বস্তুটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। মনে থাকলো কি বললাম? এইটুকুটা বুঝতে পেরেছো? তার মানে কি দাঁড়ালো? অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব বা গেস্টাল্ট তত্ত্ব কি? এক কথায় লিখবে, গেস্টাল্ট শব্দের অর্থ হচ্ছে অবয়ব বা কাঠামো। যা ইচ্ছা লিখতে পারো, তো না লিখলেও চলবে, তুমি ডাইরেক্ট লিখবে যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? প্রাণী যখন কোনো সমস্যার সামনে উপস্থিত হয় সেই সমস্যাটিকে প্রাণী সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করে এবং সেই পর্যবেক্ষণ বা প্রত্যক্ষণ করার মধ্য দিয়েই প্রাণী সমস্যা সমাধানের পথ খুঁজে পায়। আর এই সমস্যা সমাধানের কৌশলটি প্রাণীর মধ্যে হঠাৎ জাগরিত হয়। জাস্ট এইটুকু লিখলেই কিন্তু তুমি 2 2 পেয়ে যাচ্ছ। মনে থাকবে কি বললাম? এক কথাই দিয়েও লিখতে পারো। এবং মনে রাখবে এই গেস্টাল্ট তত্ত্ব বা অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব শিম্পাঞ্জির পরীক্ষাটা কিন্তু একটু ভালো করে দেখে নিও। শিম্পাঞ্জির পরীক্ষাটা কেন? শিম্পাঞ্জির পরীক্ষা আমাদেরকে কিন্তু দেখে রাখতে হবে। কেন? ওই যে বললাম যে এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আমাদের বিগত সালগুলি থেকে আসেনি, তাহলে এবার কিন্তু আমাদের দিতেই পারে। যেমন স্কিনার বক্সের পরীক্ষাটা যেমন দিতে পারে, যদি না দেয় দেখা হলো অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের পরীক্ষাটা দিয়ে দিল। তো পরীক্ষাগুলো তো মুখস্থ করার কিছু নেই, আর পরীক্ষাগুলো তোমাকে আহামরি মানে ওই গাছের পাতা সবুজ এইভাবেও পড়ার কিছু নেই। তুমি জাস্ট একটু গল্প আকারে দেখে রাখো, দেখবে এমনিই লিখে আসতে পারবে। কেন? পরীক্ষা এগুলো সব বানিয়ে লিখতে হবে। বানিয়ে মানে এবার তোমার মধ্যে যদি কনসেপ্টই না থাকে, তুমি যদি বিষয়বস্তুটা নাই জানো, পর্যায়গুলো যদি নাই জানো, প্রথম পর্যায়ে কী হয়েছিল, সেকেন্ড পর্যায়ে কী হয়েছিল, শিম্পাঞ্জি থার্ড পর্যায়ে কী করেছিল, এগুলোই যদি না জানো তো লিখবে কী করে? তোমাকে বইয়ের ভাষায় লিখতে হবে তার তো কোনো মানে নেই। জাস্ট তোমাকে গল্প আকারে পড়তে হবে। যদিও ধরে নাও পরীক্ষা দেবে না, শিওর থাকো তোমাকে দিলে শিক্ষাগত গুরুত্বটাই দেবে, একদম নিশ্চিন্তে থাকো। তাহলে এইটাও আমরা পড়বো, এটাও কিন্তু একদম স্টার দিয়ে রাখলাম, খুব ভালো করে দেখবে। তাহলে এই 4টে পার্ট কিন্তু আমাদের পুরনো সিলেবাসে ছিল এবং প্রথমটাও অতটা গুরুত্বপূর্ণ নয় এবারের জন্য, কিন্তু এই স্কিনারের পরীক্ষা প্রচেষ্টামূলক শিখন তত্ত্ব থেকে থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলো, মানে থর্নডাইকের সূত্রগুলো এক কথায় শিখন সংক্রান্ত সূত্রগুলো এবং অন্তর্দৃষ্টিমূলক এবং গেস্টাল্ট শিখন তত্ত্বের বৈশিষ্ট্য, শিক্ষাগত গুরুত্ব খুব ভালো করে পড়বে। ক্লিয়ার? যখন সাজেশান দেব আপাতত তোমাদেরকে বাড়িতে রেডি করার জন্য আমি এখনই বলে দিচ্ছি যে কোন জায়গাগুলোকে ভালো করে দেখবে। ক্লিয়ার হয়েছে আশা করি, বুঝতে পেরেছো প্রত্যেকে। নেক্সট যেটা আমাদের নিউ অ্যাড হয়েছে সিলেবাসে সেটা হচ্ছে ব্রুনারের উদ্ভাবনীমূলক শিখন তত্ত্ব। দেখতেই পাচ্ছ, তার মানে উদ্ভাবনীমূলক শিখন তত্ত্বের প্রবক্তা কে? উদ্ভাবনীমূলক শিখন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মনোবিদ ব্রুনার।
মনোবিদ ব্রুনার। তাহলে উদ্ভাবনীমূলক শিখন তত্ত্ব থেকে তোমরা ব্রুনার যে শিখন তত্ত্বের কথা বলেছেন তার নাম হচ্ছে উদ্ভাবনীমূলক শিখন তত্ত্ব। তার মূল বক্তব্যটা কি? এই শিখন কৌশলের মূল বক্তব্য হচ্ছে ব্যক্তি যখন নিজেই নিজের জ্ঞান সৃষ্টি করতে পারে। দেখো আমি লিখে রেখেছি, এটা মূল বক্তব্য, 1 লাইনে লিখে রেখেছি। 1 লাইন লিখলে কি পরীক্ষায় নাম্বার দেবে না, জাস্ট তোমাদেরকে বোঝার জন্য। ব্যক্তি যখন নিজেই নিজের জ্ঞান সৃষ্টি করতে পারে সেইটাই নিয়ে আলোচনা হয়েছে এই ব্রুনারের শিখন তত্ত্ব, অর্থাৎ উদ্ভাবন মানে কি? ডিসকভার লার্নিং। তাহলে উদ্ভাবনীমূলক শিখন তত্ত্বে ব্রুনার কিন্তু এই বিষয়টাকেই গুরুত্ব দিয়ে গোটা থিওরিটা আলোচনা করেছেন। তো আমরা যখন থিওরিটা পড়বো, থিওরিটাকে বোঝার চেষ্টা করব, আমি ক্লাসও দেবো, ভিডিও ক্লাসও দেবো, ভালো করে বুঝে নেবে। তখন জাস্ট এখানে একটু জেনে রাখো, ব্যক্তি যখন নিজেই নিজের জ্ঞানকে তৈরি করার চেষ্টা করে বা নিজেই নিজের জ্ঞানকে সৃষ্টি করার চেষ্টা করে। তো এই ব্রুনারের উদ্ভাবনীমূলক শিখন তত্ত্বের ক্ষেত্রে মনে রাখবে যে এই শিখন তত্ত্বের শিক্ষাগত গুরুত্বটা খুব ভালো করে পড়বে। ব্রুনারের শিক্ষাগত গুরুত্ব আর হচ্ছে পদ্ধতির স্তরগুলো, ঠিক আছে? আমি যখন পড়াবো তখন আমি তোমাদেরকে বলে দেবো। তো মূলত শিক্ষাগত গুরুত্ব কিন্তু খুব ভালো করে পড়তেই হবে। ব্রুনারের শিখন তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব ক্লিয়ার, বা উদ্ভাবনীমূলক শিখন তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব। তো শিক্ষাগত গুরুত্ব তখনই আমরা পারবো যদি আগে টপিকটা ভালো করে বুঝে নিতে পারি। তো যখন আমি ব্রুনার করাবো তখন আলোচনা করব। দেন রয়েছে আমাদের অর্থপূর্ণ ভাষাভিত্তিক শিখন তত্ত্ব। দেখো উদ্ভাবনীমূলক শিখন তত্ত্বটা যেমন নিউ, ঠিক তেমন কিন্তু অর্থপূর্ণ ভাষাভিত্তিক বা বাচনিক শিখন তত্ত্ব এটা কার? এটা কিন্তু ডেভিড আসুবেলের। ডেভিড আসুবেল, দেখো লেখাই রয়েছে, এই যে আসুবেলের শিখন তত্ত্ব অর্থপূর্ণ ভাষাভিত্তিক বা বাচনিক শিখন তত্ত্ব। তাহলে কি আসুবেল কি বলছেন? ডেভিড আসুবেল কি বলছেন? এই শিখন তত্ত্বের মূল বক্তব্য কি? দেখো লিখে দিয়েছি, শিখন অর্থপূর্ণ হবে যদি শিক্ষার্থী নতুন তথ্যকে পূর্ব অর্জিত জ্ঞানের সঙ্গে যুক্ত করতে পারে। খুব ভাইটাল কথা, শিখন অর্থপূর্ণ হবে কখন? অর্থপূর্ণ হবে যদি তুমি একজন শিক্ষার্থী, যদি তুমি আগে যে জ্ঞানটা অর্জন করেছো, অর্থাৎ পূর্বে অর্জন করা জ্ঞান, পূর্বে অর্জিত জ্ঞান, সেই পূর্বে অর্জিত জ্ঞানকে তুমি যদি নতুন কোনো বিষয়বস্তু শেখার ক্ষেত্রে যুক্ত করতে পারো। তুমি নতুন কোনো একটা বিষয় শিখতে যাচ্ছ, নতুন কোনো একটা বিষয়ে শিক্ষা অর্জন করতে চাইছো, সেই বিষয়ের সাথে যদি আগের অর্জন করা জ্ঞানটাকে, পূর্বে অর্জিত জ্ঞানকে যদি যুক্ত করতে পারো, তবেই সেই ক্ষেত্রে তোমার শিখনটা এফেক্টিভ হবে, সেই শিখনটা অর্থপূর্ণ হবে, সেই শিখনটা কার্যকরী হবে, সেই শিখনটা মিনিংফুল হবে। কে বলছেন? ডেভিড আসুবেল বলছেন। আর এই লাইনটার উপর, এই গল্পটার উপর ভিত্তি করেই ডেভিড আসুবেলের যে শিখন তত্ত্ব সেটাই হচ্ছে অর্থপূর্ণ ভাষাভিত্তিক বা বাচনিক শিখন তত্ত্ব। একদম আমরা খুব ভালো করে পড়বো, ভেরি ইন্টারেস্টিং থিওরি এগুলো। যখন আমরা পড়বো তাহলে বুঝতে হবে টোটালটাই সাইকোলজি, কিন্তু টোটালটাই সাইকোলজিক্যাল থিওরি। একদম দেখো লেখাই রয়েছে যে শিখন অর্থপূর্ণ হবে যদি শিক্ষার্থী নতুন তথ্যকে পূর্বে অর্জিত জ্ঞানের সঙ্গে যুক্ত করতে পারে। এবং তার সাথে আমরা একটা মডেল পড়বো, পাঠ্যক্রমের মডেল। আমরা যেমন পাঠ্যক্রমের নীতিগুলো পড়েছিলাম ক্লাস 11-এ, মনে আছে? একটা আদর্শ পাঠ্যক্রম তৈরি করতে গেলে কি কি মূল নীতি গ্রহণ করা প্রয়োজন, ঠিক একই রকমভাবে একটা আদর্শ পাঠ্যক্রম কোনটা, একটা পাঠ্যক্রমের মডেল দিয়েছে। যেমন একটা বিল্ডিং বানাতে গেলে তার একটা মডেল দেওয়া থাকে, সেই মডেলে কোথায় বাথরুম হবে, কোথায় ডাইনিং হবে, কোথায় বেডরুম হবে, কোথায় কিচেন হবে, এগুলো যেমন একটা মডেল দেওয়া থাকে, ঠিক একই রকমভাবে একটা আদর্শ পাঠ্যক্রমের আসুবেল মডেল দিয়েছেন, যে মডেলটার নাম হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার মডেল। অ্যাডভান্স অর্গানাইজার মডেল, বাংলাগুলো শুনলে হয়তো হাসি পাবে, অগ্রিম সাংগঠনিক মডেল। অগ্রিম সাংগঠনিক মডেল, আমি ওই জন্য বাংলাটা খুব একটা ইউজ করি না, আমি ইংলিশটাই লিখে রেখেছি অ্যাডভান্স অর্গানাইজার মডেল। এই অ্যাডভান্স অর্গানাইজার মডেলটা ডেভিড আসুবেলের, এবং পাঠ্যক্রমের এই মডেলে কি উল্লেখ করেছেন উনি, যখন আমি ক্লাস নেব তখন আমি কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো আলোচনা করব। তোমরাও পারলে টেক্সট বই থেকে একটু দেখে রেখো, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা এই পার্টগুলো একটু বাড়িতে তোমাদের সুবিধা মতো অফ টাইমগুলোতে দেখতে পারো। যখন আমি বোঝাবো তখন তো অবশ্যই ক্লাসে বোঝাবোই, তাই না? ফ্রি ক্লাসও দেবো, পেড ব্যাচেও ক্লাস থাকবে, সবার জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাসও থাকবে। ডাউট ক্লিয়ারিং ক্লাসে যারা রয়েছো বা পেড ব্যাচে যারা রয়েছো তারা প্রত্যেকেই ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুযোগ পাবে। ওকে, তো কোনো টেনশন নিবা না, আগে আমি ক্লাস দেবো, ভিডিও ক্লাসগুলো ভালো করে দেখবে, তারপরেও যদি কারোর কোনো জায়গার ডাউট থাকে তখন আমরা ক্লাস টাইমে ডাউট ক্লিয়ারিং ক্লাসে জয়েন করে ডাউটগুলো ক্লিয়ার করে নেবো, নো প্রবলেম।
ক্লিয়ার? কিন্তু ক্লাস যদি না করো তাহলে তো তুমি ডাউট ক্লিয়ার করতে পারবে না, তোমার কাছে গোটাটাই ডাউট হয়ে যাবে, তাই না? তার মানে আগে আমরা ক্লাসগুলো ভালো করে করব, প্রত্যেকটা ভিডিও ক্লাস কিন্তু খুব ভালো করে দেখবে। মনে থাকলো কি বললাম? নেক্সট আমাদের রয়েছে উদ্ভাবনীমূলক শিখন তত্ত্বের পর অর্থপূর্ণ ভাষাভিত্তিক শিখন তত্ত্ব, তারপরে আমাদের একটা রয়েছে সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্ব। কার এটা? সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্ব হচ্ছে ভাইগটস্কি। দেখো লেখা আছে সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ভাইগটস্কি। অর্থাৎ ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্ব অর্থাৎ সোশিও কালচারাল থিওরি। সোশিও কালচারাল থিওরি এর মূল বিষয়বস্তুটা কি, মূল বক্তব্যটা কি থিওরির? দেখো মূল বক্তব্যটাও আমি লিখে দিয়েছি, শিশুর শিখন সামাজিক মিথস্ক্রিয়ার দ্বারাই সম্ভব। অর্থাৎ একটা শিশু তখনই শিখতে পারে যখন সে সামাজিক পরিবেশে বিভিন্ন বিষয়বস্তুর সাথে সে যখন মিথস্ক্রিয়া করে। আমি সামাজিক পরিবেশের সাথে যদি মিথস্ক্রিয়া না করি আমার শিখন সম্ভব হবে না, আমার লার্নিং হবে না। কে বলছেন এটা? ভাইগটস্কি বলছেন। ভাইগটস্কি এটাও বলছেন যে একটা শিশুর শিখন পরিপূর্ণ হবে, একটা শিশুর আদর্শ শিখন তখনই সম্ভব হবে যখন শিশুটি সামাজিক পরিবেশ পরিস্থিতির সাথে মিথস্ক্রিয়া করতে পারে। অর্থাৎ সামাজিক পরিবেশ পরিস্থিতির সাথে মিথস্ক্রিয়ার মধ্য দিয়েই শিশুর শিখন সম্ভব, এই কথাটা উনি বলছেন। তাহলে এটা মূল বক্তব্য। ওনার যে থিওরি সোশিও কালচারাল থিওরি, যেটা সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব, ভাইগটস্কির যে থিওরি, এই ভাইগটস্কি উনি এই কথাটা বলছেন। তো থিওরির মূল বক্তব্যটা আমরা জেনে গেলাম কি বলছেন। তো এটাকেই আমরা ভালো করে থিওরি আকারে পড়ব যে উনি কি বলেছেন আর কি বলেছেন। শুধুই কি এই কথা বলেছেন না এর সাথে আরও কিছু কথা উল্লেখ করেছেন, সেটা আমরা যখন পড়ব বিভিন্ন সামাজিক মিথস্ক্রিয়া বিষয়টা কি, তারপর ধরো ওখানে লেখা থাকবে, তোমরা টেক্সট বইটা যখন দেখবে তখন বুঝতে পারবে সাংস্কৃতিক প্রভাব কিভাবে কাজ করছে, তাই না? তারপর ধরো একটা বিষয় থাকবে নৈকট্য বিকাশের সীমাটা কি। এগুলো যখন থিওরিতে আমরা ঢুকবো তখন কি বলেছেন ভাইগটস্কি, যে সামাজিক মিথস্ক্রিয়া করতে গেলে একটা শিশু কি করে বা কি করে না, কিভাবে তার সামাজিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে তার লার্নিংটা সম্ভব হচ্ছে, এগুলো থিওরি না পড়লে কিন্তু আমরা জানতে পারবো না। তো থিওরি যখন পড়বো তখন আলোচনা করব। এখানে আলোচনা করার কিছু নেই, জাস্ট এখানে আমি তোমাদের জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি যে কোন জায়গাগুলো পড়বো। আর অবশ্যই প্রত্যেকটা থিওরি, যেমন ধরো ব্রুনারের শিখন তত্ত্ব, মানে ব্রুনারের উদ্ভাবনীমূলক শিখন তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব ভালো করে পড়বে। একই রকমভাবে আশুবেলের অর্থপূর্ণ ভাষাভিত্তিক বা বাচনিক শিখন তত্ত্বের শিক্ষাগত গুরুত্বগুলো দেখে রাখবে। এগুলো দেবে না শিওর থাকো। নিউ সিলেবাসে যেই নতুন চ্যাপ্টারগুলো মানে নতুন টপিকগুলো ঢুকিছে সেখান থেকে বড় প্রশ্ন ওরকম আসবে না, নিশ্চিন্তে থাকো। কিন্তু 2 মার্কসের কিন্তু আসতে পারে, লেজুর প্রশ্ন হিসাবেও আসতে পারে। 2 মার্কসের হয়তো নাও থাকতে পারে, কারণ একটাই তো আসবে 2 মার্কসের, তাই না? তো 2 মার্কসের যদি না দেয় তার মানে লেজুর প্রশ্ন আকারে থাকতে পারে। লেজুর প্রশ্ন মানে কোনো একটা বড় প্রশ্নের সাথে একটা প্রশ্ন অ্যাড করে দিল, হয়তো 2 + 8, 3 + 7 মার্কসের হয়তো একটা বড় প্রশ্ন দিল, তার সাথে হয়তো 3 নম্বরের এই নতুন টপিকগুলো থেকে একটা পার্ট অ্যাড করে দিল। মানে খুব ছোট আকারে দিবে, সংক্ষিপ্ত আকারে দিতে পারে। আর অর্থ থাকবেই, টেনশনের কিছু নেই। নতুন বলে যে আমরা ভয় পাবো, নতুন টপিক বলে যে আমরা ভয় পাবো, থিওরি বললে যে আমরা ভয় পাবো, একদম না। এগুলো সব থেকে সহজ। তুমি যখন পড়বে কি না নিজেরই মনে হবে এ মা শুধু ভয় পাচ্ছিলাম। এত সহজ জিনিসকে কেউ ভয় পায়? দেখবে ভয় লাগবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি তোমাকে একদম বুঝিয়েই ছাড়বো। এগুলো এত ইজি ছোট টপিক যখন বোঝাবো তখন দেখবে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। মনে থাকলো? তাহলে এইটা আমরা একটা পড়বো সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্ব। তারপরে আমরা পড়বো হচ্ছে সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্ব। সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্ব এটা হচ্ছে সোশ্যাল কগনিটিভ লার্নিং থিওরি। সোশ্যাল কগনিটিভ লার্নিং থিওরি কার? এটা হচ্ছে মনোবিদ বান্দুরার। এই যে বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্ব, বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্ব। তাহলে এই তত্ত্বের মূল বক্তব্যটা কি? বান্দুরা কি বলছেন? বান্দুরা বলছেন, দেখো লেখাই আছে যে পরিবেশে বিভিন্ন বিষয়বস্তুকে যখন পর্যবেক্ষণের মাধ্যমে সেই বিষয়বস্তু থেকে যে অর্জিত জ্ঞান বা অর্জিত অভিজ্ঞতা, অর্থাৎ তুমি যে পরিবেশের মধ্যে রয়েছো সেই পরিবেশে আমরা কি করছি, বিভিন্ন বিষয়বস্তুকে পর্যবেক্ষণ করছি, তাই না? ক্লাস 11-এ পড়েছিলাম না সংবেদন প্রত্যক্ষণ ধারণা, সেকেন্ড সেমিস্টার, মনে আছে? সংবেদন প্রত্যক্ষণ ধারণা। তো সংবেদন করতে গেলে কি হচ্ছে, আগে তুমি বিষয়বস্তুটাকে পর্যবেক্ষণ করছো, তাই তো? প্রত্যক্ষণ করছো, তার মানে ধারণা নিতে গেলে কি করতে হয়, আগে তো পর্যবেক্ষণ বা প্রত্যক্ষণ করতে হয়, তবেই না সেই বিষয় বা বস্তু সম্পর্কে তোমার মধ্যে ধারণা আসবে। তো একই রকমভাবে
বান্দুরাও কিন্তু তার থিওরিতে এই কথাই উল্লেখ করছেন যে পরিবেশের বিভিন্ন বিষয়বস্তু রয়েছে। তাহলে ব্যক্তি যখন পরিবেশে থাকা বা পরিবেশে অবস্থিত বিভিন্ন বিষয়বস্তুকে পর্যবেক্ষণ করে বা প্রত্যক্ষণ করে, সেই পর্যবেক্ষণ বা প্রত্যক্ষণের মধ্য দিয়ে ব্যক্তি কী করে বা প্রাণী কী করে, সেখান থেকে একটা জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করে। তাই তো, তুমি পর্যবেক্ষণ কেন করছো? সেখান থেকে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করার জন্যই। তাহলে তুমি এই মুহূর্তে বোর্ডটা কেন দেখছো? বোর্ডের লেখাগুলো বোঝার জন্যই। বোর্ডে যা লিখেছি সেখান থেকে জ্ঞানটা পাওয়ার জন্য বা জ্ঞানটা অর্জন করার জন্য। তার মানে আমরা পর্যবেক্ষণ বা প্রত্যক্ষণ করি আমাদের আশেপাশে থাকা যে সমস্ত বিষয়বস্তু, প্রাণী, যা কিছু রয়েছে সমস্ত কিছু থেকে আমরা জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের জন্য। তাহলে এই অর্জিত অভিজ্ঞতা বা জ্ঞান যখন জ্ঞানমূলক প্রক্রিয়ার সাথে যুক্ত করা যায়, জ্ঞানমূলক প্রক্রিয়ার সাথে যুক্ত করে নতুন আচরণ সম্পাদন করা যায়। জ্ঞানমূলক প্রক্রিয়া কোনগুলো? তোমার চিন্তা, তোমার যুক্তি, তোমার সিদ্ধান্ত, তোমার মানসিক যে চিন্তন বিষয়গুলো রয়েছে, মানসিক দিকগুলো যে রয়েছে, সেগুলোই তো তোমার জ্ঞানমূলক দিক। তাহলে ব্যক্তি যখন অর্থাৎ পরিবেশে থাকা অবস্থিত বিভিন্ন বিষয়বস্তুকে পর্যবেক্ষণ বা প্রত্যক্ষণের মধ্য দিয়ে যে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করে, সেই জ্ঞান বা অভিজ্ঞতাকে জ্ঞানমূলক প্রক্রিয়ার সাথে যুক্ত করে, অর্থাৎ তোমার চিন্তা শক্তি, তোমার যুক্তি শক্তি, তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এগুলোর সাথে যুক্ত করে যখন ব্যক্তি একটা নতুন আচরণ সম্পাদন করতে সক্ষম হয়, নতুন একটা আচরণ সম্পাদন করতে সক্ষম হয়, নতুন একটা আচরণ, লার্নিংয়ের ক্ষেত্রে তো আমরা সেটাই পড়ছি, তাই না? নতুন আচরণ সম্পাদন করার ক্ষমতাই হচ্ছে শিখন। তো এই ক্ষেত্রে তো আমরা বান্দুরার শিখন তত্ত্বই তো আমরা পড়ছি, সবই তো এগুলো লার্নিং থিওরি। তার মানে বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্বও কিন্তু দেখো উত্তরটা একদম ওখানে পেয়ে যাচ্ছি। সামাজিক মানে কি? সামাজিক পরিবেশ পরিস্থিতি থেকে জ্ঞান অর্জন করছি। কিসের দ্বারা জ্ঞান অর্জন করছি? জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা পর্যবেক্ষণ করে। জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা পর্যবেক্ষণ বা প্রত্যক্ষণ করে সামাজিক বিষয়বস্তু থেকে আমরা জ্ঞান অর্জন করছি। আর এই অর্জিত জ্ঞান দেখো সামাজিক জ্ঞানমূলক বলেছে, থিওরিটার নাম কি? সামাজিক জ্ঞানমূলক। তাহলে এই অর্জিত জ্ঞান জ্ঞানমূলক প্রক্রিয়ার সাথে যখন যুক্ত করে নতুন আচরণ সম্পাদন করা যায়, সেই কথাটাই কিন্তু এখানে বান্দুরা বলেছেন। অর্থাৎ বান্দুরা একজন মনোবিদের নাম, তো মনে রাখবে। তাহলে বান্দুরা সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্বে কিন্তু এই বক্তব্যটা উনি উল্লেখ করেছেন। এটাই হচ্ছে এই তার থিওরির মূল বক্তব্য। তার থিওরির মূল বক্তব্য, যেহেতু থিওরিটা আমি পড়েছি তাই মূল বক্তব্যগুলো কিন্তু আমি এখানে আন্ডারলাইন করে লিখে দিয়েছি, ছোটো ছোটো করে এক লাইনে লিখে দিয়েছি। তোমরাও যখন থিওরিটা পড়বে দেখবে তোমরাও কিন্তু এই লাইনগুলোর উপর বেস করেই গোটা থিওরিটা রয়েছে। এই যে আমি এক লাইন করে মূল বক্তব্যটা লিখেছি, এই মূল বক্তব্যের উপর বেস করেই গোটা থিওরিটা রয়েছে। তুমি নিজে যখন পড়বে নিজেই বুঝতে পারবে। তবে একটা কথা এখানে বলে রাখি, বান্দুরার যখন লার্নিং থিওরি পড়বে তার সাথে কিন্তু তোমাদের আরেকটা পড়তে হবে বোবো ডলের পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ। বোবো ডলের পরীক্ষা, এখানে যেমন স্কিনার বক্সের পরীক্ষা অর্থাৎ ইঁদুরের যে পরীক্ষাটা, পাজল বক্স অর্থাৎ বিড়াল ও মাছের যে পরীক্ষাটা, বা প্যাভলভের যে কুকুরের পরীক্ষাটা, বা অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের যে সিম্পাঞ্জির পরীক্ষা, ঠিক একই রকমভাবে বান্দুরার যে সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্ব রয়েছে সেখানে কিন্তু বোবো ডলের একটা পরীক্ষা রয়েছে, বোবো ডল। এই বোবো ডলের পরীক্ষাটাও কিন্তু খুব ভালো করে একটু দেখে রেখো। মজাদার বিষয়, মজাদার পরীক্ষা, গল্প, একটা গল্প আকারেই রয়েছে। তুমি পড়বে একবার, দেখবে পড়তে ইন্টারেস্ট পাবে, একটা আগ্রহ আসবে, তোমার পড়তে খুব ভালো লাগবে। তুমি যখন পরীক্ষাগুলো পড়বে কি না, গল্প আকারে পড়বে, এক একদিন এক একটা পরীক্ষা পড়ো। জাস্ট পরীক্ষা পড়তে বলছি, পরীক্ষা মুখস্থও করতে বলছি না, পরীক্ষা থেকে কিছু আমি বুঝতেও বলছি না। জাস্ট পরীক্ষাটা নিজে গল্পের বই যেইভাবে পড়ো ঠিক সেইভাবে পড়বে। পরীক্ষাগুলো পড়ে দেখো, দেখবে আমি তারপর যখন ক্লাসগুলো দেব একদম মনে হবে ও বাবা এত সহজ ছিল বিষয়টা, জলের মতো সহজ হয়ে যাবে। ওই জন্য প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই প্রত্যেকের টেক্সট বই থেকে প্রত্যেকটা আমি যা যা পরীক্ষাগুলো বললাম, এখানে লাস্টে আমি একটা বললাম বোবো ডলের পরীক্ষা, বান্দুরার শিখন তত্ত্বে, এই বোবো ডলের পরীক্ষাটাও কিন্তু একটু পড়ে রাখবে। তাহলে আমি যখন বান্দুরার শিখন তত্ত্বের উপর ক্লাসটা তোমাদেরকে দেব, রেকর্ডিং ক্লাস দিই, লাইভ দিই বা ডাউট ক্লিয়ারিং ক্লাস দিই, যাই দিই না কেন, দেখবে ক্লাসটা কিন্তু তোমার কাছে এফেক্টিভ হবে, কার্যকরী হবে। কেন? অলরেডি তুমি কিন্তু পরীক্ষাটা পড়েছো, পরীক্ষাটা জানো যে বান্দুরার শিখন তত্ত্বে উনি কী প্রমাণ করতে চেয়েছিলেন বা উনি মূল বিষয়বস্তুটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন, এইটা তুমি বুঝতে পারবে। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে খুব সংক্ষিপ্ত আকারেই আজকে টোটাল চ্যাপ্টার কনসেপ্টটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তাহলে এই যে টোটাল চ্যাপ্টার কনসেপ্ট অর্থাৎ 8টা থিওরি, মানে মূল দুটো ভাগ, একটা বললাম অনুবর্তনমূলক শিখন কৌশল যেখানে তোমাদের দুটো পার্ট রয়েছে, প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব।
প্রাচীন অনুবর্তন তত্ত্ব থেকে প্যাভলভের কুকুরের পরীক্ষাটা পড়বে। পরীক্ষা পড়লেই তোমরা দেখবে বিষয়বস্তুটা কি, তার বৈশিষ্ট্য, শিক্ষাগত গুরুত্ব এমনি পারবে। এবং তার সাথে তোমরা পড়বে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বের শিখন কৌশল। এটাও যখনই পরীক্ষাটা পড়ে নেবে, স্কিনারের ইঁদুরের পরীক্ষাটা, স্কিনার হচ্ছেন একজন মনোবিদ, এই ইঁদুরের পরীক্ষাটা যখন পড়বে তখন দেখবে তুমি কিন্তু অটোমেটিক বিষয়বস্তুটা কি, স্কিনার বক্স কি, 2 মার্কসের জন্য আসতে পারে। প্লাস তার সাথে হচ্ছে স্কিনার বক্সের শিক্ষাগত গুরুত্ব, অর্থাৎ অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব। তাহলে এই দুটো পার্ট যেমন আমরা পড়বো উইথ এক্সাম মানে পরীক্ষা, তার সাথে কিন্তু আমরা পড়বো সমস্যা সমাধানমূলক শিখন কৌশল, যেখানে কিন্তু দুটো পার্ট রয়েছে। একটা প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব। তো প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব থেকে আমি কি বললাম, থর্নডাইকের যে শিখনের সূত্রগুলো রয়েছে, মোট সূত্র 8টা রয়েছে। 8টার মধ্যে 3টা মুখ্য সূত্র রয়েছে, 5টা গৌণ সূত্র রয়েছে। তো এই সূত্রগুলো ভালো করে জেনে রাখবে, সূত্রের ব্যাখ্যাগুলো দেখবে এবং তার সাথে প্রত্যেকটা সূত্রে দুটো করে শিক্ষাগত গুরুত্ব। কারণ অনেক সময় তোমাদের এসএ কিউ দিয়ে দিতে পারে যে ফল লাভের সূত্রটি উল্লেখ করো 2 নম্বরের জন্য, অথবা দিতে পারে শিক্ষাক্ষেত্রে ফল লাভের সূত্রে 2টি গুরুত্ব উল্লেখ করো, বা শিক্ষাক্ষেত্রে প্রস্তুতির সূত্রে 2টি গুরুত্ব উল্লেখ করো, এরকম দিতেই পারে। তো তার জন্য অবশ্যই কিন্তু আমরা এটা পড়বো। এবং যেটা আমাদের সিলেবাসে আর একটা নিউ অ্যাড হয়েছে, তো তার আগে আরেকটা আছে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। তো সমস্যা সমাধানমূলক শিখন তত্ত্বের আরেকটা পার্ট অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব, যেখানে সামগ্রিকভাবে সমস্যাকে পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাণী সমস্যা সমাধান করছে। আর এই সমস্যা সমাধান প্রাণীর মধ্যে হঠাৎই জাগরিত হচ্ছে, এটাই তো বোঝালাম একটু আগে। তাহলে এই অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের অপর নাম, এর প্রবক্তা KKW, কোহলার, কফকা, ওয়ারদাইমার। তো এই এদের কথাটা পড়বে, তার সাথে শিম্পাঞ্জির পরীক্ষাটা পড়বে। শিম্পাঞ্জির পরীক্ষা পড়লেই তুমি অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের বৈশিষ্ট্য, শিক্ষাগত গুরুত্ব দুটোই পারবে। দেখবে একদম ইজি কথা, আমি তো তোমাকে নোট দেবই, তুমি নোটটা পড়লেই বুঝে নেবে ও পরীক্ষা থেকেই সব কথাগুলো তোলা হয়েছে। ক্লিয়ার? এবং যেটা আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমাদের ব্রুনারের উদ্ভাবনীমূলক শিখন তত্ত্ব, আসুবেলের অর্থপূর্ণ ভাষাভিত্তিক বা বাচনিক শিখন তত্ত্ব, তার সাথে রয়েছে তোমার ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্ব, এবং লাস্ট রয়েছে বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্ব। তবে পরীক্ষা এখান থেকে একটা পড়তে বললাম যে বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্ব থেকে বোবোডলের পরীক্ষাটা একটু দেখে রেখো, বোবোডলের পরীক্ষা, কারণ যেহেতু এটা সিলেবাসে নিউ অ্যাড হয়েছে তো এটাও কিন্তু আসতে পারে। ছোট্ট করে হয়তো দিয়ে দিল, ঠিক আছে, ছোট্ট করে যে বোবোডলের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো। তো দেখবে বোবোডলের পরীক্ষাটা 1 বিদ্যার মতো একটা ছোট্ট আকারে লেখা রয়েছে টেক্সট বইয়ে, জাস্ট একটু গল্প আকারে পড়ে রাখো, 5 মিনিট সময় লাগবে, জাস্ট 5 মিনিট লাগবে, এগুলো পড়বে। এবং তার সাথে প্রত্যেকটা এই যে লাস্টের যে 4টা থিওরি বললাম, এই 4টে থিওরি শিক্ষাগত গুরুত্ব, ও মাঝখানে একটা আসুবেলের পাঠ্যক্রমের একটা মডেল বললাম, আসুবেলের পাঠ্যক্রমের যে একটা মডেল অ্যাডভান্স অর্গানাইজার মডেল, এইটা কিন্তু একটু ভালো করে দেখে রাখো। তাহলে এইটুকুটা দেখলেই তোমাদের গোটা চ্যাপ্টার কমপ্লিট। ব্যাস, এই দুটো চ্যাপ্টারই কিন্তু আমাদের একটা বড় চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারটা কমপ্লিট করলে দেখবে তোমার উপর থেকে একটা বড় বোঝা নেমে গেছে, বড় বোঝা নেমে গেছে। কারণ পরের চ্যাপ্টারগুলো সব 2 দিন 1 দিন করেই লাগবে, ওগুলো সব ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র চ্যাপ্টার, ওগুলো পড়তে বেশি সময় লাগবে না। এই দুটো চ্যাপ্টার, প্রথম দুটো চ্যাপ্টার শিখন এবং শিখন কৌশল, এই দুটো চ্যাপ্টারই কিন্তু আমাদের মাথা খারাপ করে দেয়, এত বড় চ্যাপ্টার। আর তার মধ্যে তো বোর্ড অনেক ভালো উপকার করেছে আমাদের, আগে 4টে ছিল এখন 8টা দিয়েছে, এত ভালো উপকার করেছে মানে বোর্ডকে জড়িয়ে চুমু খাওয়া উচিত, তাই না? তো যাই হোক, চুমু পরে খাওয়া যাবে, অসুবিধা নেই, আছে তো বোর্ড তো থাকছে, বোর্ড আর পালাবে কোথায়, তাই তো? রেজাল্টটা ভালো করে বোর্ডকে একদিন গিয়ে চুমু খেয়ে আসবে, করে দেখিয়ে দিয়েছি, বলবে এই যে মিষ্টির প্যাকেট, এই যে আপনাদের জন্য মিষ্টির প্যাকেট, পারলে আরেকটু সিলেবাস বড় করে দিতেন, আরও পড়তাম, আরও পড়ে পরীক্ষা দিতাম, ব্যাস এইটা বলে দিয়ে আসবে, মাথায় ঢুকলো? তো যাই হোক, মোটামুটি একটু গল্প আকারে ছোট ছোট করে বিষয়গুলো আলোচনা করে দিলাম। কি আসবে না আসবে, 2 মার্কসের প্রশ্ন মোটামুটি প্রত্যেকটা পার্ট থেকেই রয়েছে। যখন আমি ক্লাস করাবো, নোটস দেবো, পরীক্ষাগুলো বোঝাবো, তখনই তোমরা বুঝতে পারবে যে 2 মার্কস কোন জায়গাগুলোতে থাকবে, বা আমি বোঝানোর সাথে সাথেও বলে দেবো যে এই জায়গাগুলো থেকে 2 মার্কস আসতে পারে। এমনি তো বুঝতেই পারছো, আমি বলে দিলাম 3টে পার্ট মাত্র পড়তে বললাম। একটা কি মানে তোমার বেসিক কনসেপ্টটা, বিষয়বস্তুটা কি, তার সাথে বললাম বৈশিষ্ট্য আর শিক্ষাগত গুরুত্ব, এই জায়গাগুলো। আর হচ্ছে প্রত্যেকটার পরীক্ষাগুলো, যে পরীক্ষাগুলো আমি ব্র্যাকেটে লেখাই আছে ব্লু কালি দিয়ে, দেখতেই পাচ্ছ। তো পরীক্ষাগুলো টেক্সট থেকে একটু দেখে নেবে। এই ছিল আজকের তোমাদের 2nd চ্যাপ্টারের চ্যাপ্টার কনসেপ্টের ক্লাস, অর্থাৎ 1 শট ক্লাস। মনে থাকলো? তাহলে কেমন লাগলো একটু আমাকে কমেন্টস করে জানাবে, ভালো মতো বুঝতে পেরেছো কিনা বিষয়বস্তুগুলো, এবং তোমাদের
হেল্প হলো কিনা, আজকের এই চ্যাপ্টার কনসেপ্টটা পেয়ে তোমাদের কি হেল্প হলো, তোমাদের কি পড়তে সুবিধে হলো যে কোন জায়গাগুলো পড়তে হবে, কোন জায়গাগুলোকে একটু বিশেষ করে গুরুত্ব দেবে, এইটা কি হেল্প হয়েছে? যদি হেল্প হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিও, আর অবশ্যই প্রত্যেকে লাইক করে দিও, আর যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। ওকে, আর যারা গ্রুপে অ্যাডমিশন নিতে চাইছো, রেগুলার বেসিসে ক্লাস করতে চাইছো, নোটসপত্র নিতে চাইছো, ডাউট ক্লিয়ারিং ক্লাস পেতে চাইছো, তারা অবশ্যই 7063619127 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট আর কোন স্কুলে পড়ো, কারণ আমাদের এখানে একাধিক সাবজেক্টের ক্লাস চলছে। তোমার যে সাবজেক্ট প্রয়োজন তুমি সেই সাবজেক্টের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে এবং আমাদের সিস্টেম তোমাকে জানিয়ে তারপরেই তোমাকে আমাদের গ্রুপের সদস্য করে নেবে। ওকে, গ্রুপে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এবং র্যান্ডামলি ক্লাস চলবে, সপ্তাহে 2 দিন করে ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, হাই কোয়ালিটি A+ কোয়ালিটি নোটস এবং তার সাথে তো ভিডিও ক্লাস পাবেই। ওকে, প্লাস 24/7 সার্ভিস তো পাচ্ছই। তোমার যখন যা অসুবিধা হচ্ছে তোমাকে সহযোগিতা করার জন্য আমি একা নই, আমাদের গোটা টিম তোমার সাথে রয়েছে। শুধু একটাই জিনিস তোমাদের কাছ থেকে আমরা চাইবো, সেটা হচ্ছে ভালো রেজাল্ট, ভালো ফলাফল আর যাতে কনফিডেন্স, ব্যাস এইটুকুটাই আমরা চাইবো। এইটুকুটা আশা করছি তোমরা প্রত্যেকেই দিতে পারবে, আর কোনো অসুবিধা হবে না। তারপর অসুবিধা হলে তো আমি আছি, শুধু আমি নয় আমরা আছি, আমাদের গোটা টিম রয়েছে, অনলাইনের প্রত্যেকটা টিচার তোমাদের সাথে রয়েছেন, তাই তো? তাহলে কেউ চিন্তা করবে না, প্রমাণ করে দাও থার্ড সেমিস্টারের মতো যে অনলাইনে পড়াশোনা করে 40-এ 40 পাওয়া যায়। থার্ড সেমিস্টারে যেমন প্রমাণ করে দিয়েছো, ফোর্থ সেমিস্টারেও প্রমাণ করে দাও। তোমরাই কিন্তু আমার যোদ্ধা, তোমরাই আমার অহংকার, তোমরাই আমার গর্ব। ওকে, তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, লাভ ইউ অল, টাটা টাটা।